আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ বায়েজিদ বোস্তামি। এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে অনেক আগে পাস করেছিলাম। প্লাস্টিক সার্জারিতে এমএস পাস করেছি। বর্তমানে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজকে আপনাদের সাথে আমাদের সেশন এফসিপিএস পার্ট 1 এর জন্য বেইলিয়ান লাভসের কার্ডিয়াক, থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি এই চ্যাপ্টারগুলো। প্রথম কথা বলি, এই ক্লাসটি করার সময় যেহেতু অনলাইন ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এই ক্লাসটি করার সময় অবশ্যই আপনি একটি হেডফোন ব্যবহার করবেন এবং বেইলিয়ান ল্যাবসের 28 এডিশন, লেটেস্ট এডিশন এই বইটি সঙ্গে নিয়ে বসবেন। আমার পুরো ক্লাসটি 28তম এডিশনের সাথে কোরিলেট করে সম্পন্ন হবে। তাহলে আজকে আমরা ডিসকাস করব কার্ডিয়াক সার্জারি, থোরাক্স বা থোরাসিক সার্জারি, আর্টেরিয়াল ডিসঅর্ডার এবং ভেনাস ডিসঅর্ডার। বেসিক্যালি এই 4টা চ্যাপ্টার আজকে ডিসকাশনে আসবে। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বেইলিয়ান লাভস একটা সমুদ্র সম জ্ঞান ভাণ্ডার। তাহলে আপনার এই বেইলিয়ান লাভস পড়ে একজন এফসিপিএস পার্ট 1 পাস করবে। তারও আগে যদি চিন্তা করেন মেডিকেল কলেজে 3rd ইয়ার থেকে শুরু হয় বেইলিয়ান লাভস পড়া। এইটা পড়ে এমবিবিএস পাস হয়, এইটা পড়ে এফসিপিএস পার্ট 1 পাস হয়, রেসিডেন্সি পরীক্ষায় আপনার চান্স হয়, এইটা পড়ে মিড টার্ম পাস করবেন, এইটা পড়ে এফসিপিএস পার্ট 2 পাস করবেন এবং আপনি বুড়া হয়ে মরার আগের দিন পর্যন্ত এই বেইলিয়ান লাভসে পড়বেন। তাহলে এখন ভাবেন, ফর দ্য এফসিপিএস পার্ট 1 এক্সাম বেইলিয়ান লাভস কতটুকু পড়তে হবে। যে বুঝবে না সে বইয়ের 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে একেবারে 1800 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করবে, পরীক্ষার জন্য কোনো হেল্প হবে না। বাট যে এই জায়গাগুলো পিক আপ করতে পারবে, আমার পার্ট 1 পরীক্ষার জন্য কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট, পার্ট 2 পরীক্ষার জন্য কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট, তার পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হবে, সে ভালো করবে। তাহলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য বেইলিয়ান লাভসের যেই কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট আপনাকে সেগুলো ফোকাস করতে হবে। গদবাধা সব পড়ে আপনার ব্রেনের লোড বাড়ানোর দরকার নেই, প্রেশার বাড়ানোর দরকার নেই, পরীক্ষার জন্য খারাপ প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আজকে যে চ্যাপ্টারগুলো ডিসকাস করবো, বেসিক্যালি এই চ্যাপ্টারগুলো এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য এখান থেকে খুব কম টপিকস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই জন্য আপনি সব পড়বেন না এবং এর একটা বড় কন্টেন্ট আপনাদের সাথে থোরাক্স ক্লাসে ডিসকাস করা হয়। সো যারা থোরাক্স ক্লাসটি ভালো করে করেছেন তাদের জন্য এই ক্লাসটি আরও সহজ হবে। বলা যায় যে থোরাক্স ক্লাসের অ্যাডিটিভ টপিকস হচ্ছে আজকের এই ক্লিনিক্যাল সেশন। প্রিভিয়াস এক্সাম টপিকস দেখবেন, এখান থেকে কি প্রশ্ন এসেছে। কন্ডুইটস অফ করোনারি আর্টারি, 6টা কন্ডুইটস রয়েছে যেটা করোনারি আর্টারি বিকল্প হিসেবে ইউজ করা যায়। এটা বেইলিয়ান ল্যাবসে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এটা আবার থোরাক্স ক্লাসে আপনাদেরকে সুন্দর করে পড়ানো হয়। করোনারি আর্টারি, বেসিক্যালি এই কোশ্চেন্সটা একটা মিক্সিং কোশ্চেন্স, বেসিক অ্যানাটমি বই থেকে আসে। আবার করোনারি আর্টারি সম্পর্কে সার্জিক্যাল অ্যানাটমি ডিসকাশন করা রয়েছে কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারের মধ্যে। ফিটাল সার্কুলেশন, যদিও এটা এমব্রায়োলজিতে ডিটেলস ডিসকাস করা হয়, আবার থোরাক্সের মধ্যে একটু পড়ানো হয়, আবার বেইলি ল্যাবসেও এটা নিয়ে কিছু কথা রয়েছে। কনজেনিটাল হার্ট ডিজিজ, দ্যাট ইজ টেট্রালজি অফ ফাইলটস, এই ডিটেলস ডিসকাশন রয়েছে বেইলিয়ান ল্যাবসের কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারের মধ্যে। তাহলে এই বিষয়গুলো পরীক্ষায় আসে, তবে এগুলো যদি বলেন যে পিওরলি ফ্রম বেইলিয়ান লাভস তাহলে কথাটা ঠিক নয়। এটা আসলে একটা মিক্সিং কন্ডিশন হিসেবে আসে, যেটা আপনার বেসিক অ্যানাটমি এবং বেইলিয়ান লাভসে কোরিলেশন হয়। সেফটি ট্রায়াঙ্গল ফর সেসড্রেন টিউব এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য খুবই পেইড টপিক্স, ফ্রিকোয়েন্টলি রিপিটেশন হয় এবং এই টপিক্সটা শুধুমাত্র বেইলিয়ান লাভসেই সুন্দর করে দেওয়া রয়েছে। কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, যদিও এগুলো আমরা থোরাক্সের মধ্যে পড়াই, এগুলো বেসিক্যালি বেইলিয়ান লাভস থেকে ইনফরমেশনগুলো পিক আপ করা হয়েছে থোরাক্সের মধ্যে। তাহলে আজকে থোরাক্স ক্লাসের এক্সটেনশন মনে করবেন যে আজকের সেশনটা থোরাক্স ক্লাসের এক্সটেনশন। কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টার নম্বর 59, বেইলিয়ান লাভসের পেজ নম্বর 994, পেজ নম্বর 944, পেজ নম্বর 944, 944 নম্বর পেজ, কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টার 59 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা বের করবেন। এই চ্যাপ্টারের শুরুতেই দেখবেন যে সার্জিক্যাল অ্যানাটমি অফ দ্য হার্ট ইত্যাদি নিয়ে কথা রয়েছে। এইগুলো যদিও আমরা হার্টের ডিটেলস অ্যানাটমিটা বেসিক অ্যানাটমির মধ্যে পড়ে ফেলেছি, এখন কিছু ক্লিনিক্যাল কোরিলেশন পড়বো এবং কিছু নতুন নতুন তথ্য আজকে আমরা জানতে পারবো। হার্টকে যদি আরেকবার দেখি আমরা, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট, দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট অ্যান্ড দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট। এখন এই হার্ট থেকে এই কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটাই আমরা মূলত ডিসকাশনে যাব। তার আগে আরেকটু আমরা সার্জিক্যাল অ্যানাটমিটা দেখি।
দেখবেন দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজিং ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল এবং দিস ইজ দ্য অ্যাসেন্ডিং আউটার অ্যারাইজিং ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল। এগুলোকে বলা হয় গ্রেট ভেসেলস অফ দ্য হার্ট। গ্রেট ভেসেলস অফ দ্য হার্ট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, কারণ একটু পরে আমরা এই নামগুলো পড়বো যখন আমরা কার্ডিয়াক সার্জারি করব, কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারি করব, তখন এই জায়গাগুলো আমাদের আসবে। এরপর দেখেন এখান থেকে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারি, এগুলো হার্ট থেকে অ্যারাইজ করে। এই করোনারি আর্টারিগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে লেফট করোনারি আর্টারির অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে খুব থ্রম্বোসিস হয়, ব্লকেজ হয়, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে বাইপাস সার্জারি করতে হয়। তাহলে এইরকম বিষয়গুলো আমরা আজকে আলোচনায় আনবো। তাহলে আমরা দেখি কার্ডিয়াক সার্জারি। একটা সময় কার্ডিয়াক সার্জারি ছিল খুবই হতাশাজনক, কারণ কিছু সার্জারি ওই সময় ছিল যে অপারেশন থিয়েটারে ঢুকবে, তারপরে সে জ্ঞান ফিরে আর বেঁচে আসবে কিনা দিস ইজ ডাউটফুল। সার্জন এসে হাসি মুখে বলতে পারে অপারেশন সাকসেসফুল, অথবা বলতে পারে সরি। তো এইরকম একটা দিন এক সময় ছিল, তবে সেই দিন এখন পাল্টে গেছে। কার্ডিয়াক সার্জারি এখন অনেক অ্যাডভান্স হয়েছে এবং অনেক অ্যাডভান্স কার্ডিয়াক সার্জারিগুলো রেগুলার বেসিসে বাংলাদেশেই হচ্ছে। তাহলে কার্ডিয়াক সার্জারির যদি আমরা দেখি কিভাবে করা হয়, যদি ওপেন সার্জারির কথা বলি, তাহলে একেবারে হার্টকে এক্সপোজ করার জন্য, হার্টকে অ্যাক্সেস করার জন্য মিডিয়ান স্টার্নোটমি করা হয়। মিডিয়ান স্টার্নোটমি, তাহলে স্টার্নামের একেবারে সুপ্রা মানে আমাদের যে মিডলাইন ইনসিশন দেওয়া হয়, এবং সেই কথাগুলো আমাদের একটু পড়তে হবে। সার্জিক্যাল অ্যাপ্রোচ টু দ্য হার্ট যদি আমরা বলি, এটা মিডিয়ান স্টার্নোটমি করা হয়। আমাদের বেইলান অফিসে পেজ নম্বর 944, 940 নম্বর পেজে ডান দিকে দেখেন সার্জিক্যাল অ্যাপ্রোচ টু হার্ট, এই প্যারাটা পড়তে হবে, ভালো করে পড়তে হবে, কিছু কথা আপনি জানতে পারবেন। যেমন দেখেন 2 নম্বর লাইনে, অ্যান ইনসিশন ইজ মেড ফ্রম দ্য সুপ্রা স্টার্নাল লঞ্চ টু দ্য জিপি স্টার্নাম। সুপ্রা স্টার্নাল লঞ্চ থেকে জিপি স্টার্নাম পর্যন্ত একটা ডাইরেক্ট ইনসিশন দেওয়া হয় ওভার দ্য বোনস। খেয়াল করে দেখবেন বেরিয়ান ল্যাবসে আপনারা একটা কথা পড়েছিলেন, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি 2 লেকচারের মধ্যে, ক্রাইটেরিয়া ফর সার্জিক্যাল ইনসিশন, মানে আইডিয়াল একটা ইনসিশন দেওয়ার জন্য কী কী ক্যারেক্টারিস্টিক্সগুলো খেয়াল রাখতে। তার মধ্যে একটা ছিল অ্যাওয়ে ফ্রম দ্য বনি প্রমিনেন্স। তো বনি প্রমিনেন্সের ওখানে সাধারণত অপারেশন করা হয় না, ইনসিশন দেওয়া হয় না, কারণ দিলে কী হবে, ডেইসেন্স হওয়ার চান্স থাকে। আর এখানে কার্ডিয়াক সার্জারি করার সময় আপনি ডাইরেক্ট ইনসিশন দিবেন ওভার দ্য স্টার্নাম, তার মানে বনি প্রমিনেন্সের উপর ইনসিশন, এবং বোনকে ডিভাইড করে আপনার হার্টের মধ্যে ঢুকতে হবে। এই জন্যেই দেখবেন যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা ওপেন হার্ট সার্জারির পরে স্টার্নাল উন্ড ডেইসেন্স এটা হয়, কারণ নর্মালি দিস ইজ সাইট ফর উন্ড ডেইসেন্স প্রেডিসপোজিং সাইট, হাই রিস্ক অফ উন্ড ডেইসেন্স। কারণ কি, এই জায়গাতে রেস্ট খুব একটা হয় না, এবং সাবকিউটেনিয়াস রেস্ট কেন হয় না, দেখবেন আমরা যখন রেসপিরেটরি মুভমেন্ট হয়, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন আমাদের এই যে স্টার্নাম দেখেন আবার এলিভেট হচ্ছে, তার মানে কি ল্যাটারাল প্রেশার কম্প্রেশন বাড়ে এবং কমে, তার মানে এই জায়গাটা রেস্টিং প্লেস না। যেমন আমার হাতটাকে আমি চাইলেই প্লাস্টার দিয়ে মোবিলাইজ করে রেস্টে রাখতে পারি, কিন্তু আমি চেস্টকে রেস্টে রাখা সম্ভব নয়, যার কারণে এই জায়গার উন্ড রেস্ট পায় না। উন্ড হিলিংয়ের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে রেস্ট অ্যান্ড এলিভেশন, তাহলে এখানে রেস্ট পায় না। 2 নম্বর কথা, এখানে সাবকিউটেনিয়াস বোনস থাকে, যার কারণে এখানকার উন্ড ডেইসেন্সের চান্স অনেক বেশি। তাহলে ওপেন হার্ট সার্জারি একটা বড় কমপ্লিকেশন হচ্ছে স্টার্নাল উন্ড ডেইসেন্স। তাহলে ইনসিশন কোথায় দিচ্ছি আমরা, একেবারে সুপ্রাস্টার্নাল লঞ্চ টু দ্য জিপি স্টার্নাম পর্যন্ত। তাহলে আমরা যদি অ্যাপ্রোচটা দেখি, তাহলে দেখেন এই যে একদম এই বড় বড়টা ইনসিশন দেওয়া হয়। ইনসিশন দিয়ে স্টার্নামকে দুই দিকে ওপেন বুক, বই খুললে যেরকম এরকম ভাঁজ করে খুলে, লাইক দ্যাট থোরাসিক কেসকে ওপেন বুকের মধ্যে খোলা হয়। তাহলে স্টার্নাম 2 ভাগ করে দিলাম, দুই দিকে টান দিলাম, মাঝখানে এখন হার্টকে অ্যাপ্রোচ করা হলো। এখন হার্ট যদি বিট দেয়, তাহলে কি সার্জারি করা সম্ভব? হার্ট যদি বিটিং হয়, তাহলে সার্জারি করা সম্ভব নয়। তাহলে বিটিং হার্টের উপরে সার্জারি করা টু মাচ ডিফিকাল্ট। তাহলে এখন কি করতে হবে, এই জায়গাটাকে নন বিটিং করতে হবে, স্টপ করতে হবে। এখন হার্টকে যদি বেশিক্ষণ বন্ধ রাখেন, তাহলে বিপদটা কি দেখেন। হার্টের কাজ কি, হার্টের কাজ হচ্ছে একটা বাইপাস চ্যানেল হিসেবে কাজ করা, বা বলতে পারেন একটা টার্মিনাল বা স্টেশন এরকম জায়গা হিসেবে কাজ করা। কেমন, সমস্ত বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আসে ইনফেরিয়র ভেনা কাভ এবং সুপিরিয়র ভেনা কাভাতে রাইট অ্যাট্রিয়ামে। এই ব্লাডগুলো যায় রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো যায় 2 লাংসের মধ্যে, লাংস থেকে ব্লাডগুলো অক্সিজেনেশন হয়ে আসে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে যায় লেফট ভেন্ট্রিকলে, তারপর অ্যাসেন্ডিং আউটটা হয় হোল বডিতে ব্লাডগুলো স্প্রেড করে যায়।
তাহলে লাংস একটা টার্মিনাল স্টেশন হিসেবে কাজ করে। এর কাজ হচ্ছে এদিক থেকে ওইদিকে সার্কুলেশনগুলো চেঞ্জ করা, বেসিক্যালি এটাই কাজ। তাহলে হার্টকে যখন বন্ধ করে দিবেন, এই অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের এই ট্রান্সমিশনগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে বেশিক্ষণ তো আপনার ব্রেন অক্সিজেন সাপ্লাই পাবে না, আবার হার্ট টিস্যু ইটসেলফ তো ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে এরকম একটা জটিল পরিস্থিতি কিভাবে সার্জারি করা পসিবল, সেটাই মূলত আজকে ডিসকাশনের বিষয়। তাহলে একটু যদি খেয়াল করেন, দিস ইজ হার্ট, এই হচ্ছে হার্টের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। দেখেন ভেনা কাভাগুলোর মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসছে সুপেরিয়র ভেনা কাভা দিয়ে, এবং এই দিক থেকে আসে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে। এই ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আসে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাডগুলো যায় থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ, তারপরে পালমোনারি ট্রাঙ্ক হয়ে যায় দুই লাংসের মধ্যে। লাংস থেকে ব্লাডগুলো অক্সিজেনেটেড হয়ে আসে ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাডগুলো বাইকাসপিড ভালভের মাধ্যমে আসে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো চলে যায় দুই দিকে, অ্যাসেন্ডিং আউট হয়, হোল বডিতে ব্লাডগুলো চলে যায়। তাহলে এখন দেখেন এই হার্টের যে অ্যাক্টিভিটিসগুলো, তাহলে এই অ্যাক্টিভিটিসগুলো সব বন্ধ হয়ে যাবে যখন আপনি হার্টের সার্জারি করতে যাবেন। তার মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো হার্টে ঢুকতে পারবে না এবং অক্সিজেনেশন হওয়ার সুযোগ পাবে না, অক্সিজেনেশন হয়ে ব্লাডগুলো হোল বডিতে সার্কুলেট করতে পারবে না। তাহলে এই কাজটাই এখন আমাদের এক্সটার্নাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে করতে হবে, একটা মেশিনের মাধ্যমে, যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন। তার মানে কার্ডিয়াক বাইপাস সার্জারি করতে হলে আপনার খুবই দরকার কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন, যার মাধ্যমে হার্ট এবং লাংস যে কাজগুলো করছিল, শুধু হার্ট না, দেখেন হার্ট এবং লাংসের কাজ, কারণ হার্টকে বন্ধ করা মানে প্যাসিভলি লাংসকে বন্ধ করে দেওয়া। তাহলে হার্টের সার্জারি করতে হলে লাংসকে বন্ধ করে রাখছেন, সো লাংসের সাপোর্ট দেওয়া লাগবে। তাহলে কার্ডিয়াক এবং পালমোনারি, দ্যাট ইজ লাংস, এই দুজনকে বাইপাস করে সার্জারি করার জন্য, বাইপাস করে বা বন্ধ করে রাখতে হলে এদের বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটাকে বলে কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারির জন্য সিপিবি মেশিন, কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনের মাধ্যমে তাকে সাপোর্ট দেওয়া হয়। তাহলে এই সাপোর্টটাকে আমরা একটু পরে ডিসকাশনে আসবো, সিপিবি মেশিন কি ফর কার্ডিয়াক বাইপাস সার্জারি। তাহলে এখন আসেন আমাদের বইয়ের পেজ নম্বর 944 নম্বর পেজে সার্জিক্যাল অ্যাপ্রোচ টু হার্টের এই কথাগুলো পড়বেন। দেখেন মিডিয়ান স্টেনোটমি, এরপরে আরও কিছু কথা রয়েছে, যেমন আদার ইনসিশন, 7 লাইন পরে দেখেন আদার ইনসিশন ক্যান বি ইউজড ইনক্লুডিং লিমিটেড আপার ও লোয়ার স্টেনোটমি, লেফট অ্যান্ড রাইট অ্যান্ট্রোল্যাটারাল থোরাকোটমি, এইসব কথাগুলো একটু দেখে নেবেন। এখন আসেন পেজ নম্বর 945 নম্বর পেজ, ইনিশিয়েটিং কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারি। ইনিশিয়েটিং কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারি, তাহলে কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারি করতে হলে আপনি কিভাবে অ্যাক্সেসটা নেবেন, তাহলে হার্টের মধ্যে আপনি অ্যাক্সেস নেবেন কিভাবে, যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসছে, এই ব্লাডগুলো তো আসবেই। তাহলে এই ব্লাডগুলোকে আপনি সিপিবি মেশিনে কিভাবে বাইপাস করবেন, সিপিবি মেশিনের মধ্যে কিভাবে এগুলো অক্সিজেনেশন হবে, অক্সিজেনেশন হওয়ার পরে কিভাবে সিপিবি মেশিন থেকে এই অক্সিজেনেটেড ব্লাডগুলো আবার আর্টারিয়াল সিস্টেমে আসবে বাই বাইপাসিং দ্য হার্ট, তাহলে এটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা এই অ্যাক্সেসটা পেতে পারি কয়েকটা ভেসেলের মাধ্যমে, যেমন গ্রেট ভেসেল, দ্যাট ইজ দ্য আর্টারিয়াল সিস্টেমের মধ্যে অ্যাসেন্ডিং আউটার দিয়ে আমরা হার্টে অ্যাক্সেস নিতে পারি, আমরা ফিমোরাল আর্টারি দিয়ে অ্যাক্সেস নিতে পারি, আমরা এক্সিলারি আর্টারি দিয়ে অ্যাক্সেস নিতে পারি, এবং যদি আমরা বলি ভেনাস সিস্টেমের কথা, তাহলে আমরা ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে অ্যাক্সেস নিতে পারি হার্টে, ফিমোরাল ভেনের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারি। তাহলে এই যে কথাগুলো বললাম, বেইলিয়ান লাভসের পেজ নম্বর 945-এর বাম দিকে দেখেন আর্টারিয়াল ক্যানুলেশন বলে একটা কথা রয়েছে, আর্টারিয়াল ক্যানুলেশন। এখানে দেখেন প্রথম লাইনেই লেখা রয়েছে আমরা কনভেনশনালি কোনটা দিয়ে করা হয়, অ্যাসেন্ডিং আউটটা দিয়ে। আরেকটু পড়লে ভিতরের দিকে 14 লাইন পরে দেখতে পাবেন যে এক্সিলারি আর্টারির মাধ্যমে করা যায়, আরও নিচের দিকে দেখবেন লাস্টের থেকে 3 নম্বর লাইন ফিমোরাল আর্টারি। এই কথাগুলো মুখস্থ রাখতে হবে।
তাহলে কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি করার সময় আমরা আর্টারিয়াল ক্যানুলেশন করতে পারি থ্রু দ্য অ্যাসেন্ডিং আউটার, ফিমোরাল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি। যদি বলা হয় ভেনাস, ভেনাসের ক্ষেত্রে দেখেন 4 নম্বর লাইনে আছে ইনফ্রো ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এরকম কথা রয়েছে। ফিমোরাল ভেন রয়েছে লাস্টের আগের লাইনে দেখেন ফিমোরাল ভেন। এই কথাগুলো আপনাকে জানতে হবে। পরীক্ষার জন্য যদি বলেন তাহলে ইম্পর্টেন্ট কি এইরকম কয়েকটা কথা, অনেক কিছু পড়বেন, পরীক্ষার জন্য তথ্য পাবেন খুবই অল্প। এই অল্প কথাগুলো মাথায় একেবারে ফিক্সড করে নেন। এই কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি ইত্যাদি তো বুঝতাম না, আমি তো প্লাস্টিক সার্জারি মানুষ। তো জেনেসিস যখন ক্লাস নেওয়া শুরু করি এই টপিক্সটা, যেহেতু আমি কিছুই জানি না যে বাইপাস সার্জারি কিভাবে করা হয়, তখন আমার এক বড় ভাই ছিলেন, তিনি এনআইসিবিডিতে কার্ডিয়াক সার্জারিতে পাশ করা, এমএস পাশ করা সিটিবিএসে। তো ওনাকে বললাম, ভাই এরকম আমি তো ক্লাস নিতে যাবো জেনেসিসে, আমার তো এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, আমাকে একটু বলেন কীভাবে আসলে আপনার অপারেশনগুলো করেন। তো উনি আমাকে ডিটেইলস এই বিষয়গুলো বুঝিয়ে বলেছিলেন, এটা সিপিবি মেশিন কীভাবে কাজ করে, কিভাবে সার্জারিতে অ্যাক্সেসটা নেওয়া হয়। তো সেই লব্ধ জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কীভাবে কার্ডিয়াক সার্জারিগুলো করা হয়। তাহলে এখন এগুলো আমরা দেখব। দেখেন পরের লাইনেই, পরের প্যারাতে রয়েছে কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিট। কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিট ভেরি ইম্পর্ট্যান্ট। এই কনসেপশনটা আপনার থাকা দরকার। এখানে এই কনসেপশনটা থাকলে এই চ্যাপ্টারটা আপনার কাছে খুব ইজি মনে হবে। তাহলে আমার সাথে একটু খেয়াল করেন। এইটা হচ্ছে আমার সিপিবি মেশিন, কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিট মেশিন বলতে পারেন, বা কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন, যার কাজ হচ্ছে হার্টকে বাইপাস করা। তাহলে দেখেন হার্ট কি কাজ করতে আমি আগেই বলেছি, একটা টার্মিনাল হিসেবে কাজ করে, রিলে স্টেশন হিসেবে কাজ করে। অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো আসে কোথায়? ইনফ্রো ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভাতে রাইট অ্যাট্রিয়ামে, অর্থাৎ হার্টের মধ্যে ঢুকে। তাহলে আমি ধরে নিলাম যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো এখন তো হার্টে ঢোকার সুযোগ নাই, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো দেখেন ঢুকে পড়লো কোথায়? আমার সিপিবি মেশিনের মধ্যে। যেহেতু হার্ট বন্ধ করে রেখেছে, হার্টের সার্জারি করব, সিপিবি মেশিনে ঢুকে গেল। সিপিবি মেশিনে ঢোকার পরে এই ব্লাডগুলো, সিপিবি মেশিন এখন অনেকগুলো কাজ করবে। প্রথম কথা এই ব্লাডগুলোকে সে মডিফাই করবে, রিসিভ করে নিল, রিসিভ করার পর রিজার্ভ হিসেবে কাজ করবে, মডিফিকেশন করবে। এখন হার্টের মূলত কাজ কি? হার্ট যে কাজটা করতো, ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলোকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে পালমোনারি ট্রাঙ্ক হয়ে 2 লাংসে পাঠিয়ে দিত। কী জন্যে? ফর অক্সিজেনেশন। তাহলে আমি এখন সিপিবি মেশিনের পাশেই একটা মেশিন লাগাই রাখলাম যেটা অক্সিজেন সাপ্লাই দেয়। তাহলে এখন এই অক্সিজেন কি করবে? এই মেশিনের মধ্যে অক্সিজেন কন্টিনিউয়াস সাপ্লাই দিচ্ছে। কি দিচ্ছে? সে সবসময় অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। তাহলে সিপিবি মেশিনের মধ্যে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো ঢুকেছিল, অর্থাৎ হার্টের মধ্যে ঢুকলো, একটা আর্টিফিশিয়াল হার্টের মধ্যে ঢুকলো, এই ব্লাডগুলোকে অক্সিজেনেশন করার জন্য তার পাশেই লাংসের মধ্যে একটা অক্সিজেনেটর মেশিন লাগাই রাখা হয়েছে। তাহলে এই ব্লাডগুলো এখন অক্সিজেনেটেড হলো। অক্সিজেনেটেড হওয়ার পরে এই ব্লাডগুলো তার এখানে থাকবে না, তাহলে এই ব্লাডগুলো যাবে কোথায়? যাবে আর্টেরিয়াল সিস্টেমে। অক্সিজেনেটেড হওয়ার পরে এই ব্লাডগুলো তখন আবার আর্টেরিয়াল সিস্টেমের মাধ্যমে দিস অক্সিজেনেটেড ব্লাড তখন সার্কুলেশনে চলে যাবে। তাহলে ছিল কি আমার ন্যাচারালি ছিল এই সিস্টেম, আমার এই সিস্টেম। আমার ন্যাচারালি ছিল দেখেন এই সিস্টেম, এই ডিঅক্সিজেনেটেড সব ব্লাডগুলো আলটিমেটলি এদিক দিয়ে ঢুকলো আমার লাংসের মধ্যে। লাংস থেকে ব্লাডগুলো অক্সিজেনেশন নিয়ে আসলো লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে
আর্চ অফ দ্য অ্যাওটা বা অ্যাসেন্ডিং অ্যাওটা দিয়ে ব্লাডগুলো হোল বডিতে ছড়িয়ে পড়লো। তাহলে হোল বডি থেকে আসা ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আসলো লেফট রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে গেল 2 লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাড, লাংস থেকে অক্সিজেন নিয়ে সে চলে আসলো লেফট অ্যাট্রিয়ামে আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে চলে গেল লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং আউটা হয়ে হোল বডিতে স্প্রেড করে গেল। এটা ছিল নর্মাল হার্ট লাংয়ের কাজ। ঠিক সিমিলার কাজটা এখন করে দিচ্ছে আমার সিপিবি মেশিন। ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আসলো সিপিবি মেশিনের মধ্যে, সিপিবি মেশিনের সাথে গায়ে লাগানো থাকা অক্সিজেনেটরের মাধ্যমে অক্সিজেনেশন হলো এই ব্লাডগুলো। দেন এই অক্সিজেনেটেড ব্লাডগুলো এখন চলে গেল হোল বডিতে সার্কুলেশনে। তাহলে ব্রেন থেকে শুরু করে বডি সব জায়গায় সার্কুলেশন পাচ্ছে। এখন কিভাবে পাচ্ছে? সিপিবি মেশিনের মাধ্যমে অক্সিজেনেশন হয়ে আসা ব্লাডগুলো থেকে সে এখন সাপ্লাই পাচ্ছে। তাহলে এখন যদি আমি একটু মেশিনটা দেখাই আপনাদের, খেয়াল করেন এই ছবিটা দেখেন। দিস ইজ দ্য কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন। দেখেন এইটা হচ্ছে আমাদের সিপিবি মেশিন। এই যেটা দেখেন, তার গায়ের সাথে লাগানো রয়েছে অক্সিজেনেটর, যার কাজ হচ্ছে অক্সিজেনেশন করা। দিস ইজ অক্সিজেনেটর। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো দেখেন ভ্যানাকাবল সিস্টেমের মাধ্যমে চলে আসলো সিপিবি মেশিনের মধ্যে। আবারও দেখাই, সিপিবি মেশিনে ঢুকলো, সিপিবি মেশিনের সাথে গায়ে লাগানো থাকা ডিঅক্সিজেনেটরের মাধ্যমে সেই ব্লাডগুলো অক্সিজেনেটেড হলো। অক্সিজেনেটেড হওয়ার পরে এই অক্সিজেনেটেড ব্লাড চলে গেল হোল বডি সার্কুলেশনে, আর্টেরিয়াল সিস্টেমে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের সিপিবি মেশিন। ক্লিয়ার বিষয়টা? এখন আসেন সিপিবি মেশিন তো বুঝলেন। পেজ নম্বর 944 নম্বর পেজে দেখেন বাম দিকে নিচের দিকে কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিটের যে প্যারাটা পড়লে এখন বুঝতে পারবেন। প্রথমে লেখা আছে ওয়ান্স দ্য সার্কিট ইজ কানেক্টেড দ্য সিপিবি মেশিন পাম্প গ্র্যাজুয়ালি টেক্স ওভার সার্কুলেশন অ্যান্ড ভেন্টিলেশন। এখন প্রবলেমটা কি? আপনি তো এখন এই যে হার্ট লাংকে বন্ধ করে রেখে হার্ট লাংয়ের যে কাজটা করতো সেই ব্যবস্থা আপনি করে দিলেন সিপিবি মেশিনের মাধ্যমে। তার মানে এখন আপনার ব্রেনও অক্সিজেন সাপ্লাই পাচ্ছে, আপনার লিভারও অক্সিজেন সাপ্লাই পাচ্ছে, লাংসও পাচ্ছে, শরীরে অন্যান্য জায়গার অর্গানগুলো অক্সিজেন সাপ্লাই পাচ্ছে, যেহেতু আর্টারিয়াল সিস্টেমের মাধ্যমে ব্লাড যাচ্ছে। কিন্তু এখন যদি খেয়াল করেন, আপনি বন্ধ রেখেছেন কার ব্লাড সাপ্লাই? কাকে স্টপ করে রেখেছেন? দ্য রিলে স্টেশন, দ্য টার্মিনাল স্টেশন হার্ট হোল বডিতে ব্লাড সার্কুলেট করতো, সেই হার্টকে আপনি বন্ধ করে রেখেছেন এবং তার নিউট্রিশন বন্ধ রেখেছেন, তার খাওয়া বন্ধ করে রাখছেন। কিভাবে? হার্ট গেটস ব্লাড সাপ্লাই থ্রু দ্য coronary artery that arises from the ascending aorta, অরিজিন যেখানে সেখান থেকে। তাহলে এখন হার্ট কেয়ার করোনারি আর্টারি থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে না। তার মানে সিপিবি মেশিনের মাধ্যমে আপনি হোল বডিকে ব্লাড সাপ্লাই দিলেও হার্টকে ব্লাড সাপ্লাই দিচ্ছেন না। তাহলে এখন আপনি খেয়াল করেন, হার্টকে যদি আপনি ব্লাড সাপ্লাই বন্ধ করে রাখেন, এই হার্টের উপরে কতক্ষণ সার্জারি করতে পারবেন? বেশিক্ষণ করা সম্ভব না। কারণ প্রত্যেকটা টিস্যুর ইসকেমিক টাইম রয়েছে, হার্টের টিস্যুরও ইসকেমিক টাইম রয়েছে। অনলি 15 to 20 মিনিটস ইসকেমিয়া টলারেট করতে পারে হার্ট, তারপরে টিস্যু নেক্রোসিস শুরু হয়। হাইপক্সিয়া, ইসকেমিয়া, টিস্যু নেক্রোসিস প্যাথোলজির মধ্যে পড়েছেন আপনারা। তাহলে এখন বলেন, এই হার্টের সার্জারি এত আয়োজন করে এত কিছু করে কয় মিনিট করা সম্ভব এই পলিসিতে সিপিবি মেশিনতে? অনলি 20 মিনিট। এই 20 মিনিটের বেশি আপনি সার্জারি করতে গেলে হার্টে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হবে, নেক্রোসিস হবে, হার্ট ড্যামেজ হয়ে যাবে। এই কারণেই হার্টের সার্জারিটা পপুলার ছিল না, কারণ হার্টের সার্জারি ডিউরেশন খুবই কম। একটা অ্যাবডোমেন ওপেন করে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সার্জারি করছেন নিশ্চিন্ত মনে, তারপর ক্লোজ করে দিয়ে চলে আসছেন। আর এত কাহিনী করে আপনি স্টার্নোটমি করে এত কিছু করে হার্টের মধ্যে ঢুকে মাত্র 20 মিনিটে সার্জারি করে আপনাকে বেরিয়ে আসতে হবে, নাহলে হার্ট ড্যামেজ হয়ে যাবে। এই জন্য এই সার্জারিগুলো তো পপুলার ছিল না এবং অ্যাডভান্স সার্জারি করা যেত না। এবং হার্টের ম্যাক্সিমাম সার্জারিগুলো খুব শর্ট টাইমের, অল্প সময় হয়ে যায়। কিন্তু যদি বড় সার্জারি করতে চান তাহলে তো এই শর্ট স্পিডের সার্জারিতে হবে না। তাহলে আপনাকে টেকনোলজি ডেভেলপ করতে হবে, যার মাধ্যমে আপনি হার্টকে আরও বেশিক্ষণ ধরে বাঁচিয়ে রাখতে পারবেন। তখন এই ব্যবস্থা আসলো, সায়েন্টিস্টরা গবেষণা করলো যে না, তাহলে হার্ট কী খাই, দেখো হার্টকে তো আমরা ব্লাড দিতে পারছি না, তাহলে হার্ট কী খাই? যেমন না দেখেন না, আমরা যাদের অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, এইসব পেশেন্টের মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দিই। কেন? রাস্তা বন্ধ, খাইলে ফুলে উঠবে, বমি করবে। তাহলে তাদের কি আমরা নিউট্রিশন বন্ধ রাখি না, তাদের নিউট্রিশন দিই বাইপাস চ্যানেলের মাধ্যমে। তাহলে মুখ দিয়ে খাওয়া বন্ধ করে আইভি চ্যানেল দিয়ে
ফ্লুইডের মধ্যে অনেক কিছু থাকে যার দেশে নিউট্রিশন মেনটেন করতে পারে। তাহলে তাহলে এটা পসিবল যে বডি যেমন বাইপাসিং সিস্টেমের কথা বললাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে, ঠিক হার্টকেও এরকম করা যায়। তাহলে হার্টের নিউট্রিশন যদি আমরা বাইপাসিং ওয়েতে দিতে পারি তাহলে তো হার্টের উপর সার্জারি করা যাবে। তখন গবেষণা করে বের করলো দ্য কার্ডিওপ্লেজিক সলিউশন যেটা হার্টকে সাপ্লাই দিবে। তাহলে নর্মালি 15 থেকে 20 মিনিট হচ্ছে হার্টের ইসকেমিক টাইম, এরপরে হার্টের ইসকেমে শুরু হয়। তাহলে আমি যদি 15 থেকে 20 মিনিট পর পর হার্টকে সাপ্লাই দিই কার্ডিওপ্লেজিক সলিউশন, যার মধ্যে রয়েছে পটাশিয়াম, যার মধ্যে থাকে গ্লুকোজ, হার্টের তখন আর ইসকেমে হবে না, হার্ট তখন তার নিউট্রিশন মেনটেন করতে পারবে, সাপোর্ট মেনটেন করতে পারে। তাহলে আপনি জাস্ট 20 মিনিট পর পরই কার্ডিওপ্লেজিক সলিউশন হার্টের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আপনি অনেকক্ষণ ধরে সার্জারি করতে পারবেন। এবং এটাই হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, যার মাধ্যমে এখন হার্টের সার্জারিগুলো অনেকক্ষণ ধরে করা যায় বাই গিভিং দ্য কার্ডিওপ্লেজিক সলিউশন। তাহলে এখন আসেন এই কথাগুলো এখন যেহেতু বুঝতে পেরেছেন, এখন আসেন পেজ নম্বর 945 নম্বর পেজে। আর ডান দিকের এই কথাগুলো কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিটের প্যারাটা পড়বেন, যা আছে সব কিছু পড়লে অল্প কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা পাবেন, আদারওয়াইজ খুব বেশি পড়া নেই, রিডিং পড়ে নেবেন। এখন আসেন মায়োকার্ডিয়াল প্রোটেকশন, যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম। যখন আপনার হার্টের সার্জারি করবেন, ইসকেমিক টাইমটাকে কীভাবে ওভারকাম করতে পারবেন সেই বর্ণনাটাই দেওয়া রয়েছে মায়োকার্ডিয়াল প্রোটেকশন। প্রথমে দেখেন ওয়ান্স দ্য সিপিপি মেশিন হ্যাজ বিন এস্টাবলিশ বলে যে কথা রয়েছে, তার 4 নম্বর লাইনে দেখেন কার্ডিয়াক অপারেশন উইদিন 15 to 20 মিনিটস, পার্মানেন্ট মায়োকার্ডিয়াল ড্যামেজ ক্যান ডেভেলপ উইদিন 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের মধ্যে ডেভেলপ করতে পারে। সো এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার 4 লাইন পরে দেখেন যে লেখা আছে কার্ডিওপ্লেজিক সলিউশন অ্যান্টিগ্রেড কার্ডিওপ্লেজিক সলিউশন ইনফিনিটিভ স্টার, এই কথাটা মনে রাখতে হবে এবং ওই পুরো প্যারাটাই ভালো করে পড়বেন। তারপরে দেখেন লেখা রয়েছে কার্ডিওপ্লেজিক সলিউশনস কি করে। এর মধ্যে রয়েছে দেখেন পটাশিয়াম ইজ দ্য মোস্ট কমনলি ইউজিং অ্যারেস্টিং এজেন্ট, এই প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, স্পেশালি ফর এসবিএ টাইপ কোশ্চেন্স। কার্ডিওপ্লেজিক সলিউশনের মেইন কম্পোনেন্ট কি? তাহলে পটাশিয়াম। তারপর আরো কিছু কথা রয়েছে পরের পৃষ্ঠায় 946 নম্বর পেজে দেখেন, প্রথম প্যারাটা পড়ে নেবেন, তারপরের কথাগুলো পড়লে কিছু কথা জানবেন, যেমন ইন্টারমিডিয়েট ক্রস ক্ল্যাম্প ফিব্রিলেশন ইজ এ টেকনিক ইন হুইচ বলে যে প্যারাটা একটু পড়ে নেবেন। তারপর এই জায়গাগুলো আর খুব বেশি পড়ার দরকার নাই। একদম নিচের দিকে দেখেন কমপ্লিকেশনস অফ সিপিবি মেশিন, সিপিবি সার্জারি কমপ্লিকেশনস কি, ডিটেলস পড়ার জন্য আপনাদের বলবো না, কারণ এই জায়গাগুলো খুব একটা দরকার হয় না। এই পেজে দেখেন একটা সামারি বক্স দেওয়া রয়েছে 59.2 পটেনশিয়াল কমপ্লিকেশনস অফ সিপিবি কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি পটেনশিয়াল কমপ্লিকেশন। এই সামারি বক্স 59.2টা মুখস্থ করবেন। তাহলে সামারি বক্স 59.2টা পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 947 নম্বর পেজে এখন আসেন। সেখানে আছে করোনারি আর্টারি। খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে হার্টের এই করোনারি আর্টারিগুলো নিয়ে। দিস ইজ হার্ট, দেখেন দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য অ্যাসেন্ডিং আউটা। এটা ঠিক এভাবে আসলো, রাইট সাইডে থাকলো, তারপরে পোস্টের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেল, ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্টে যাবে এবং পোস্টের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকবে। এরপর যদি দেখাই দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারি, লেফট সাইডে থাকে, এটা অ্যারাইজ করবে এবং তার একটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকবে, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এখানে দেখবেন এখান থেকে একটা ব্রাঞ্চ দেয়, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, খুব ইম্পর্টেন্ট। হার্টের করোনারি আর্টারি ডিজিজ ম্যাক্সিমাম এফেক্ট করে দ্য লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য করোনারি আর্টারি, খুব ইম্পর্টেন্ট। এবং এই করোনারি আর্টারির প্যাথোজেনেসিসগুলো পড়তে হবে, ডিজিজগুলো পড়তে হবে। তাহলে পেজ নম্বর 947 নম্বর পেজের বাম দিকে দেখেন দ্য লেফট করোনারি আর্টারি। তাহলে এখন দেখতে পারবেন দিস ইজ দ্য করোনারি আর্টারি, দেখেন দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি, পোস্টার সারফেস অফ দ্য হার্টে চলে গেল, ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্ট, যেটা ইনফিরিয়র সারফেস অফ হার্টের যে পোস্টার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেল দ্য রাইট করোনারি আর্টারি। অ্যান্ড দ্য লেফট করোনারি আর্টারি অ্যান্টিরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ রয়েছে, যেটা লেফট সাইডে থাকে, এক্সটার্নাল সারফেসে থাকে, স্টার্নোকোস্টাল সারফেসে থাকে। তাহলে লেফট করোনারি আর্টারি সবচেয়ে বেশি স্টেনোসিস হয় অ্যাট অরিজিন, যেখানে শুরু হয়েছে সেখানেই সবচেয়ে স্টেনোসিস হয়।
এবং দেখেন লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি ডিজিজড আর্টারি, সবচেয়ে বেশি রোগবালাই হয়, ডিজিজ হয় LAD অফ দ্য লেফট করোনারি আর্টারি। পেজ নম্বর 947-এ দেখেন বাম দিকে লেফট করোনারি আর্টারি, পুরো প্যারাটা ইনফিনিটিভ স্টার দিয়ে দাগিয়ে রাখেন, পুরো প্যারাটা ইনফিনিটিভ স্টার। এবং এখানে দেখেন লাস্টের আগের লাইনটা, এই প্যারার লাস্টের আগের লাইন দেখেন, দ্য LAD আর্টারি ইজ মোস্ট ফ্রিকোয়েন্টলি ডিজিজড করোনারি আর্টারি অ্যান্ড মোস্ট অফেন bypassed during CABG. ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট ফর SB টাইপ কোশ্চেন্স। তারপর দেখেন রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারির ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করছে কোথায় থেকে, তার ডিজিজগুলো কোথায় হয়, এই কথাগুলো পড়তে হবে। রাইট করোনারি আর্টারি ডিটেলস পড়বেন। ওই পৃষ্ঠায় ডান দিকে দেখেন অ্যানাটমিক্যাল ডোমিনেন্স বলে একটা কথা রয়েছে। পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্টে পোস্টার ইন্টারভেন্টিকুলার গ্রুপের মধ্যে যে ব্রাঞ্চ দেয় সেটাই হচ্ছে ডোমিনেন্স অফ হার্ট, অর্থাৎ রাইট সাইড থেকে আসলে রাইট ডমিনেন্ট হার্ট, লেফট সাইড থেকে আসলে লেফট ডমিনেন্ট হার্ট। 90% ক্ষেত্রে রাইট ডমিনেন্ট হার্ট হয়। বাইপাস সার্জারিতে কি করে দেখবেন, বাইপাস সার্জারিতে ধরুন এটা ব্লক, এখানে একটা ব্লক আছে, তাহলে এই ব্লকটাকে বাইপাস করতে হবে। রাস্তাঘাটে যেমন জ্যাম থাকলে আমরা কি করি, ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাই, ঠিক তেমনই হার্টের ধরুন দিস ইজ লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য হার্ট, যেখানে একটা ব্লকেজ রয়েছে। তাহলে আমরা এই ব্লকটাকে বাইপাস করতে হলে কী করতে হবে, অন্য জায়গা থেকে একটা ভেসেল আনতে পারি আমরা। এই ভেসেলটা এনে ব্লকের প্রক্সিমাল এবং ব্লকের ডিস্টাল পার্টের সাথে যদি সংযোগ করে দিই, বাইপাস করে দিই, তাহলে ব্লকের ডিস্টালি ব্লাড সাপ্লাই নর্মাল হয়ে যাবে। দিস ইজ কল্ড করোনারি আর্টারি বাইপাস সার্জারি, করোনারি আর্টারি বাইপাস সার্জারি অফ CABG। দেখেন আমি বাইপাস করলাম কোথায়, লেফট সাবক্লাভিয়ান আর্টারির সাথে, লেফট সাবক্লাভিয়ান আর্টারির সাথে করোনারি আর্টারি ডিস্টাল পার্টে এটা বাইপাস করে দিলাম। তাহলে এখন ব্লাড লেফট সাবক্লাভিয়ান আর্টারি থেকে সরাসরি করোনারি আর্টারিতে সাপ্লাই পাবে। ব্লক যেখানে ছিল তার ডিস্টাল ব্লাড সাপ্লাই নর্মাল এখন। সো দিস ইজ কল্ড দ্য করোনারি আর্টারি বাইপাস সার্জারি। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে অনেক সময় এরকম করতে হয়। 947 নম্বর পেজে দেখেন ইসকেমিক হার্ট ডিজিজ এর প্যাথোফিজিওলজির মধ্যে 3টা পয়েন্ট রয়েছে, দ্য ফ্যাটি স্টিক, ফাইব্রাস প্লাক এবং কমপ্লিকেটেড লেশনস। এই কথাগুলো নামগুলো শুধু পড়বেন, ডিটেলস পড়া দরকার নাই, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দরকার নেই। রিস্ক ফ্যাক্টর বলে সামারি বক্স 59.4, সামারি বক্স 59.4 এর মধ্যে রয়েছে রিস্ক ফ্যাক্টর ফর ISD, রিস্ক ফ্যাক্টর ফর ISD ইসকেমিক হার্ট ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর আছে, একটু পড়ে নেবেন। ইনভেস্টিগেশনের কথা যদি বলে, এগুলো ডিটেলস দরকার নাই, ইনভেস্টিগেশন ডিটেলস পড়বেন না। তাহলে কি কি পড়বেন বলি, নামগুলো পড়েন আগে, নন ইনভেসিভ কোনগুলো, ইনভেসিভ কোনগুলো। পরীক্ষার জন্য আগে আপনার জানা দরকার হুইচ অফ দ্য ফলোইং আর নন ইনভেসিভ অ্যান্ড হুইচ অফ দ্য আর ইনভেসিভ। ইনভেসিভের মধ্যে যদি দেখেন একটা কথা রয়েছে, নামগুলো পড়বেন। ইনভেসিভের মধ্যে যেটা পড়বেন 949 নম্বর পেজ, 949 নম্বর পেজের বাম দিকে ইনভেসিভ মেথডের 1 নম্বরে রয়েছে করোনারি অ্যানজিওগ্রাফি, করোনারি অ্যানজিওগ্রাফি। এবং এখানে ফার্স্ট লাইনে লেখা আছে দেখেন, ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, মাস্ট টু নো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর SB টাইপ কোশ্চেন্স, SB টাইপ কোশ্চেন, গোল্ড স্ট্যান্ডার্ড। পরে রিডিং পড়ে নেন প্যারাটা, সামারি বক্স 59.5, 59.5 এই সামারি বক্সের মধ্যে করোনারি অ্যানজিওগ্রাফি নিয়ে কথা রয়েছে, কথাগুলো পড়বেন। 59.6 নম্বর সামারি বক্সে দেখেন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বাই CABG করার ইন্ডিকেশন কী কী। 59.6 সামারি বক্স 59.6 পেজ নম্বর 949। পরের পৃষ্ঠায় আসেন, একটা পেশেন্টকে যখন আপনি CABG করবেন কি কি প্রিপারেশন লাগবে, তাহলে তাকে আগেই বলতে হবে বাবা আপনার হার্টের ব্লক আছে, বাইপাস করা লাগবে, তাহলে অন্য জায়গা থেকে একটা আর্টারি বা ভেসেল আনা লাগবে যেটা এখানে ইউজ করা হবে। তাহলে কোথা থেকে আনা হবে, গ্রেট স্যাপনাস ভেন হতে পারে, শর্ট স্যাপনাস ভেন হতে পারে, সেপালিক ভেন হতে পারে, রেডিয়াল আর্টারি হতে পারে, যাই হোক না কেন সেটা আপনাকে বলতে হবে, অথবা মেমারি আর্টারি হতে পারে, তাহলে এটা ক্লিয়ার বলতে হবে এবং কিছু প্রস্তুতি লাগবে। তাহলে কোন কোন ভেসেল করোনারি আর্টারি বিকল্প হিসেবে ইউজ করা যায় তার একটা লিস্ট আপনাকে মুখস্থ করতে হবে, সেই কথাগুলো লেখা রয়েছে পেজ নম্বর 950। 950 নম্বর পেজে দেখেন সিলেকশনস অফ কন্ডুইট, কন্ডুইট অফ করোনারি আর্টারি, ভেনাস আর্টারিয়ান। পেজ নম্বর 950-এ এইরকম একটা লিস্ট দেওয়া রয়েছে, সরাসরি নাই, খুঁজে বের করতে হয়। যেমন দেখেন ভেনাস গ্রাফটের মধ্যে প্রথম লাইনে লং স্যাপনাস ভেন, দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ভেন ফর CABG,
পরীক্ষায় যদি সিঙ্গেল বেসড কোশ্চেন আসে তাহলে অ্যান্সার হবে লং স্যাফেনাস ভেন। আর যদি বলা হয় এমসিকিউ কোশ্চেন নিচের কোনগুলো সিএবিজিতে ইউজ করা হয়, তখন অনেকগুলো কারেক্ট অ্যান্সার হবে। আর্টারিয়াল, তারপর নিচের দিকে দেখেন আরও শর্ট স্যাফেনাস ভেন, স্যাপালিক ভেন, নামগুলো পড়ে নেবেন। আর্টেরিয়াল গ্রাফটের মধ্যে দেখেন লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, ইট ইজ দ্য চয়েস অফ আর্টারি ফর এলএডি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চের জন্য লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি ইজ দ্য চয়েস অফ আর্টারি, কারণ লেফট সাইডে থাকে, দূরত্ব কম, সহজ ব্যবহার করা। এছাড়াও রেডিয়াল আর্টারি ইউজ করা যেতে পারে, সেপালিক ভেন থেকে শুরু করে অনেক কিছু ইউজ করা যেতে পারে। পেজ নম্বর 950-তে এগুলো ডিসকাশন রয়েছে, এই নামগুলো একদম মুখস্থ করে রাখবেন। পরীক্ষার খুব ফ্রিকোয়েন্টলি আসা টপিকস হচ্ছে কন্ডুইটস অফ করোনারি আর্টারি কোনগুলো, এই 7টা নাম একদম মুখস্থ রাখবেন। পরীক্ষার একটা কোশ্চেন ছিল সিএবিজিতে হুইচ ওয়ান ইউজেস এস কন্ডুইট, জানুয়ারি 2021-এর এফসিএস পার্ট 1 সার্জারি কোশ্চেন। আচ্ছা দেখেন অ্যালেন্স টেস্ট একটা কথা দেওয়া রয়েছে সামারি বক্স 951-তে, 951 নম্বর পেজে সামারি বক্স 59.7। অ্যালেন্স টেস্টটা কি? হাতের সার্জারি করতে গেলে আপনাকে অ্যালেন্স টেস্ট করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি যদি অ্যালেন্স টেস্ট না করেন এবং ওই হাত যদি সার্জারির পরে হাত পচে যায়, তাহলে সমস্ত দায় যাবে আপনার উপরে। তাহলে অ্যালেন্স টেস্ট বেসিক্যালি কি? হাতের মূলত দুটো আর্টারি থেকে, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, একটা হচ্ছে আলার আর্টারি। এই দুটো আর্টারি যে কোনো একটা সাফিসিয়েন্ট টু মেনটেন দ্য সার্কুলেশনস অফ হ্যান্ড। তার মানে আপনি যদি আলার আর্টারি কেটে ফেলাই দেন, রেডিয়াল আর্টারি দিয়ে হাত ব্লাড সাপ্লাই পাবে, বেঁচে থাকবে। আবার যদি আপনি রেডিয়াল আর্টারি কেটে ফেলাই দেন, আলার আর্টারি ইনট্যাক্ট থাকে, তাহলে ওটা দিয়ে হাত বেঁচে থাকতে পারবে। তাহলে হাতের ব্লাড সাপ্লাই যে কোনো একটা আর্টারি দিয়ে মেনটেন করা সম্ভব। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা কি? ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনি তো জানেন না যে তার কনজেনিটাল ডেভেলপমেন্টাল অ্যানোমালি আগে থেকে আছে কিনা কোনো আর্টারি, অথবা কোনো একটা সময় ট্রমা হয়েছিল, ট্রমা হওয়ার পরে সে ভেসেলটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে এই হিস্ট্রিগুলো আগে নিতে হবে এবং সেটা ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে। সেটা যেভাবে করা যায়, প্রথমে রুগীর হাতটাকে ধরতে হয়, এভাবে ধরে হাতটাকে মুষ্টিবদ্ধ করতে বলা হয়, এরকম মুষ্টিবদ্ধ করতে করার পরে আপনি যেটা করবেন, দুইটা আর্টারি, রেডিয়াল আর্টারি এবং আলার আর্টারি, এইভাবে দুই দিক দিয়ে চাপ দেবেন, এদিক দিয়েও চাপ দেবেন, এদিক দিয়ে, দুই দিক দিয়ে চাপ দিয়ে আর্টারিটা ব্লক করবেন। ব্লক করার পরে 30 সেকেন্ড রাখবেন, রেখে বলবেন হাতটা ছাড়েন। হাতটা ছেড়ে দিল, দেখবেন সাদা হয়ে গেছে, তার মানে ব্লাড সাপ্লাই বন্ধ। এখন আপনি একটা আর্টারি ছেড়ে দেন, রেডিয়াল অথবা আলনা, ধরুন রেডিয়াল আর্টারি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দেখেন যে আবার পিঙ্ক কালার হয় কিনা হাতের, তার মানে দিস ইজ গুড, ব্লাড সাপ্লাই পাচ্ছে। রেডিয়াল আর্টারি হ্যান্ডকে পুরোপুরি ব্লাড সাপ্লাই দিচ্ছে। যখন আপনি আলনার কম্প্রেশন দিয়ে রাখছেন, তখন কিন্তু রেডিয়াল দিয়ে ব্লাড সাপ্লাই পাচ্ছে। সিমিলার ম্যানুভার আবার করবেন, আবার মুষ্টিবদ্ধ করবেন, তারপরে এবার দুটো ব্লক করবেন, হাত ছাড়তে বলবেন, ছাড়ার পরে এবার রেডিয়াল আর্টারিটা ব্লক করে রাখেন, আলার আর্টারি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দেখেন যে ব্লাড সাপ্লাই পায় কিনা, পিঙ্ক হয় কিনা। যদি দুইবারই দেখা যায় যে একটা আর্টারি ছেড়ে দিচ্ছেন, আরেকটা দিয়ে ব্লাড সাপ্লাই মেনটেন হচ্ছে, তার মানে বোথ দ্য রেডিয়াল অ্যান্ড আলার আর্টারি আর কম্পিটেন্ট টু সাপ্লাই দ্য হ্যান্ড। তার মানে একটা আর্টারি যদি ড্যামেজ হয়েও যায় অ্যাক্সিডেন্টালি অথবা কোনোভাবে, তাহলে আরেকটা দিয়ে ব্লাড সাপ্লাই পাবে। এটি হচ্ছে অ্যালেন্স টেস্ট। তাহলে এখন দেখেন অ্যালেন্স টেস্টটা বেসিক্যালি এই যে দেখেন হাত দুটো আর্টারি ব্লক করে দিয়েছেন, কি করা হয়? এটি হচ্ছে অ্যালেন্স টেস্ট। প্রথমে একটা ফিস্ট করা হয়, তারপরে যে কোনো একটা আর্টারি ব্লক করে দিয়ে সার্কুলেশন দেখে আবার ছেড়ে দেওয়া, এটি হচ্ছে অ্যালেন্স টেস্ট। তাহলে পেজ নম্বর 951 সামারি বক্স 59.7 পড়ে নেবেন। পরের জায়গাগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। দ্য অপারেশন, এটা আপনার জন্য না, অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য না, দ্য অপারেশন এগুলো পরবর্তী লেভেলের জন্য। 952 নম্বর পেজে দেখেন পোস্ট অপারেটিভ রিকভারি, এগুলো একটু পড়ে নেবেন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, কি কমপ্লিকেশন এক্সপেক্টেড। একটা ব্লিডিং হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, শুধু নামগুলো পড়বেন, ডিটেলস পড়ার দরকার নেই। তাহলে 952 নম্বর পেজে কমপ্লিকেশন ফলোইং সিএবিজি সার্জারি। এরপর আসেন পেজ নম্বর 953 নম্বর পেজে সার্জিক্যাল আউটকামের জাস্ট পয়েন্টগুলো পড়বেন, হেডিং পড়বেন, ডিটেলস পড়ার দরকার নেই। এরপরে আসেন পেজ নম্বর 954 নম্বর পেজে। 954 নম্বর পেজে দেখেন বেসিক্যালি 953 নম্বর পেজে আছে, সেটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ভালভের ডিজিজ হলে সেগুলোকে বলা হয় ভালভুলার হার্ট ডিজিজ। এটা ডিটেলস পড়ার খুব একটা দরকার নাই। এখানে দেখেন অনেক সময় ভালভ রিপ্লেস করতে হয়, ভালভ
রিপ্লেস করার দরকার হয়। যেমন ট্রাইকাসপিড ভালভ দেখতে পাচ্ছেন, ট্রাইকাসপিড ভালভকে রিপ্লেস করে মেকানিক্যাল ভালভ যেতে পারে, বাইকাসপিডের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে হার্টের ভালভ রিপ্লেস সার্জারির ক্ষেত্রে যদি আমরা দেখি পেজ নম্বর 954 নম্বর পেজে ডান দিকে দেখেন টাইপস অফ প্রস্থেটিক ভালভ, টাইপস অফ প্রস্থেটিক ভালভ পড়তে হবে। টাইপস অফ প্রস্থেটিক ভালভ, মেকানিক্যাল ভালভ, বায়োপ্রস্থেটিক ভালভ, মেকানিক্যাল ভালভ, বায়োপ্রস্থেটিক ভালভ, দুটো প্যারাই ভালো করে পড়ে নেবেন। বায়োপ্রস্থেটিক ভালভের মধ্যে রয়েছে হোমোগ্রাফট, অ্যালোগ্রাফট, অটোগ্রাফট, হেটারোগ্রাফট, জেনোগ্রাফট, এগুলো নামগুলো পড়তে হবে। এবং এরই ধারাবাহিকতায় পেজ নম্বর 955 নম্বর পেজে দেখেন 955 নম্বর পেজে দেখেন কম্পেয়ারিং অপশনস অফ হার্ট ভালভ সার্জারি। তাহলে ভালভ রিপেয়ার করা যেতে পারে, ভালভের মেকানিক্যাল রিপ্লেসমেন্ট করা যেতে পারে, বায়োলজিক্যাল ভালভ ইউজ করা যেতে পারে। তাহলে এই কথাগুলো যদি একটু পড়েন জ্ঞান বাড়বে, পরীক্ষার জন্য কিছুটা হেল্প হবে। মানে এগুলো আমি ডিটেলস পড়তে বলছি না, তবে একটু পড়ে রাখতে পারেন। যারা অনেক অ্যাডভান্স পড়াশোনা করেন, তারা সবই পড়তে চান, তাদের জন্য বলবো তারা পড়বেন। আর যারা একদম মানে সুপারফিশিয়াল পড়েন, পড়ার সময় পান না, তাদের এগুলোতে এত সময় দেওয়ার দরকার নাই। তাহলে পেজ নম্বর 955-তে ভালভ রিপেয়ারের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, মেকানিক্যাল, অন্তত এই দুটো পড়ার চেষ্টা করবেন, রিপেয়ার অ্যান্ড মেকানিক্যাল। এখান থেকে দরকার নাই। আর যেই কথাটা ইম্পর্টেন্ট, পেজ নম্বর 956 নম্বর পেজ, খুব ইম্পর্টেন্ট, সবাইকেই পড়তে হবে। প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস, প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস, পেজ নম্বর 956। প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস 2 to 4% এই রিস্ক থাকে, দ্য লাইফ লং রিস্ক থাকে এটা, এবং সবচেয়ে বেশি রিস্ক থাকে প্রথম 3 মাসের মধ্যে এটা ঘটনা ঘটার চান্স থাকে। এর নিচে একটা টেবিল দেওয়া রয়েছে, দিস টেবিল ইজ ইনফিনিটিভ স্টার ফর ইউর এক্সাম। এই টেবিলের মধ্যে এসবি টাইপ কোশ্চেন আসবে, সবচেয়ে বেশি প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস হয় কোন অর্গানিজম দিয়ে, সেটা দেখেন স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এপিডার্মিডিস। তাহলে পেজ নম্বর 956 নম্বর পেজে টেবিল নম্বর 59.3 কমন অর্গানিজম ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের নামগুলো পড়বেন। সবচেয়ে বেশি হয় এপিডার্মিডিস, এটা দিয়ে সবচেয়ে বেশি হয়ে থাকে। এরপরে আসেন, এখান থেকে আমাদের কিছু কথা পড়তে হবে, যেমন হচ্ছে এই প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিসের পুরো প্যারাটা, মানে বাম সাইডে এবং ডান সাইডে পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ পুরো ওই টপিক্সটা ইম্পর্টেন্ট। 956 নম্বর পেজের প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিসের বাম সাইডের প্যারাটা এবং ডান সাইডের প্যারাটা দুটোই পড়বেন। এরপরে এই জায়গাগুলো থেকে আর তেমন একটা পড়ার নাই, পরের দিকে চলে আসেন, পেজ নম্বর 958 নম্বর পেজে আসেন। 958 নম্বর পেজে দেখেন মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিসের মোস্ট কমন কজ হচ্ছে রিউমেটিক ফিভার। পেজ নম্বর 958 প্রথম লাইনে দেখেন মাইট্রাল স্টেনোসিসের প্রথম লাইনে মোস্ট কমন কজ হচ্ছে রিউমেটিক ফিভার ওয়ার্ল্ড ওয়াইড, এবং এখানে যেটা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, সিগনিফিক্যান্ট রিডাকশন অফ দ্য কার্ডিয়াক আউটপুট হয়। সামারি বক্স 59.9 এ কজেস অফ মাইট্রাল ভালভ ডিজিজ, এই কজগুলো একটু পড়বেন। ইনভেস্টিগেশনের মধ্যে যদিও সার্জারির জন্য এই জায়গাগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একটা জায়গা একটু পড়ে রাখতে পারেন যে ইসিজি ফাইন্ডিংস, মাইট্রাল স্টেনোসিসে ইসিজি ফাইন্ডিংসটা কী হবে। এরপরে পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 961 নম্বর পেজে দেখেন 961 নম্বর পেজে অ্যাওটিক স্টেনোসিসের ইসিজি ফাইন্ডিংসটা পড়বেন, অ্যাওটিক স্টেনোসিসের ইসিজি ফাইন্ডিংসটা। এরপর আসেন পেজ নম্বর 962 নম্বর পেজে দেখেন 962 নম্বর পেজে একটা ইসিজি ফাইন্ডিংস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাওটিক রিগার্জিটেশন। শুধুমাত্র ইসিজি ফাইন্ডিংসগুলো যদি সম্ভব হয় একটু মনে রাখবেন, না পারলে দরকার নেই। এখন একবারে চলে আসেন পেজ নম্বর 965 নম্বর 965 নম্বর পেজে আসেন। 965 নম্বর পেজে দেখেন কনজেনিটাল হার্ট ডিজিজ। 965 নম্বর পেজে আপনি পাবেন কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে একটা বিশেষ ডিজিজ, সেটা হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ, সায়ানোটিক হার্ট ডিজিজ। তার আগে যদি আমরা একটু পেজ নম্বর 964 নম্বর পেজে একটা সার্কুলেশনটা দেখি, ফিটাল সার্কুলেশন। 964 নম্বর পেজে যদি একটু আসি আমরা 964 ফিটাল সার্কুলেশন দেখলে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজগুলো পড়তে সহজ হবে। এই ছবিতে দেখেন পাওয়ার পয়েন্টে আম্বিলিকাল ভেনের মাধ্যমে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাডগুলো ফিটাসে এন্টার করলো। কেন অক্সিজেনেটেড ব্লাড ফিটাসে আসে? কারণ ফিটাল লাং ইম্যাচিউর, ফিটাল লাং নন ফাংশনিং, এই জন্যে লাংসে অক্সিজেনেশন হয় না, তাই মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে অক্সিজেনেশন পায় ফিটাস। তাহলে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড আম্বিলিকাল ভেন হয় ফিটাসে ঢুকলো, ঢুকার পর এটা লিভারকে বাইপাস করলো ডাক্টাস ভেনাসাস দিয়ে,
তারপরে ইনফ্রা ভেনা কাভার মধ্যে ঢুকে গেল। দেখেন এখানকার ইনফ্রা ভেনা কাভার কালার হচ্ছে রেড কালার। কেন রেড কালার? কারণ এখানে থাকে অক্সিজেনেটেড ব্লাড। এখানে একটা বাইপাসিং হলো কোথায়? ডাক্টাস ভেনোসাস। তাহলে দিস ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন দ্যাট উইল অবলিটারেট আফটার ডেলিভারি। ইনফ্রা ভেনা কাভা দিয়ে আসা ব্লাডগুলো রাইট অ্যাট্রেমে যেমন আসলো, আসার পরে এরা রাইট ভেন্ট্রিকলে যায় না। রাইট ভেন্ট্রিকলে যায় না কেন? রাইট ভেন্ট্রিকলে গেলে সেখান থেকে পালমোনি ট্রাঙ্ক হয়ে লাংসে গেলে ফিটাসের কোনো লাভ নাই, কারণ লাং ইজ ইম্যাচিওর। তাহলে অক্সিজেনেটেড ব্লাডগুলো রাইট অ্যাট্রেমে আসলো। রাইট অ্যাট্রেম থেকে ব্লাডগুলো ফোরামেন ওভালের মাধ্যমে সরাসরি লেফট অ্যাট্রেমে চলে আসলো। ফোরামেন ওভালের মাধ্যমে লেফট অ্যাট্রেমে চলে আসলো। লেফট অ্যাট্রেম থেকে ব্লাডগুলো চলে গেল লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো অ্যাসেন্ডিং আউটা হয়ে হোল বডিতে আবার ডিস্ট্রিবিউট হয়ে আম্বিলিকাল আর্টারির মাধ্যমে সেগুলো আবার ফেরত আসলো কোথায়? প্লাসেন্টায়। তাহলে আম্বিলিকাল আর্টারির মধ্যে যে ব্লাডগুলো থাকে, অর্থাৎ ডিসেন্ডিং থোরাসিক আউটা হয়ে আম্বিলিকাল আর্টারি হয়ে যে ব্লাডগুলো ফেরত আসছে প্লাসেন্টাতে, দিস আর ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। সো ফিটাল লাং যদি বলেন, তাহলে ফিটাসের লাংসের কাজ করে কে? ফিটাল লাং ইজ নন ফাংশনিং। তাহলে ফিটাসের ক্ষেত্রে লাংসের কাজ করে তার মায়ের প্লাসেন্টা, তার মায়ের ইউটেরাসে থাকা প্লাসেন্টা। ইট ইজ দ্য লাংস ফর ফিটাস, এখান থেকে অক্সিজেনেশন হয়। তো এই যে আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিওসাস, ফোরামেন ওভালি, দিস আর অ্যাবনর্মাল কমিউনিকেশন দ্যাট উইল অবলিটারেট আফটার বার্থ। জন্মের পর এগুলো চলে যায়। এখন এই কমিউনিকেশনগুলো যদি ডেভেলপমেন্টের সমস্যা হয় ভেন্ট্রিকল এবং আউটার মধ্যে, সেটাকে বলা হয় একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি। সেটা হচ্ছে আমরা পাবো ফাইলোডস টেট্রালজি। পেজ নম্বর 965 নম্বর পেজে আসেন। 965 নম্বর পেজে দেখেন টেট্রালজি অফ ফাইলোডস। 4টা ডিজিজের নাম রয়েছে, 4টার কম্বিনেশন হচ্ছে ফাইলোডস টেট্রালজি। একটা হচ্ছে ভিএসডি, ভেন্ট্রাল সেপ্টাল ডিফেক্ট, তারপরে ওভাররাইডিং অফ অ্যাওটা, তারপরে পালমোনারি স্টেনোসিস, তারপর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। দিস আর দ্য কম্পোনেন্টস অফ ফাইলোডস টেট্রালজি। টেট্রালজি অফ ফাইলোডসের প্রত্যেকটা শব্দ পড়তে হবে। এর দ্বিতীয় প্যারায় 7 নম্বর লাইনে দেখেন প্লেন রেডিওগ্রাফি যদি করা হয় সেখানে বুট শেপড হার্ট পাওয়া যায়। দ্বিতীয় প্যারায় 7 নম্বর লাইনে দেখবেন প্লেন রেডিওগ্রাফি করলে সেখানে বুট শেপড হার্ট পাওয়া যায়। প্লেথরিক, এই এই কথাগুলো পড়ে নেবেন। তারপরে পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 966 নম্বর পেজে দেখেন। 966 নম্বর পেজে অ্যাসেন-মেনজার সিনড্রোম একটু রিডিং পড়ে নেবেন। অ্যাসানোটিক হার্ট ডিজিজের নামগুলো পড়বেন, নামের মধ্যে ডিটেলস পড়া দরকার নাই। বিশেষ করে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসের প্যারাটা পড়বেন, যদিও এটা থোরাক্সের মধ্যে আমরা পড়াই, এখানেও পড়বেন। 16 নম্বর লাইনে যে দেখতে পাবেন যে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে একটা মেশিনারি মারমার পাওয়া যায়। কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাবেন কোথায়? প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। দিস ইজ দ্য স্পেসিফিক ফাইন্ডিংস। এগুলো থেকে অনেক সময় এসআইকিউ আমাদের এসবিএ কোশ্চেন আসতে পারে। কোয়াক্টেশন অফ অ্যাওটা ভেরি ইম্পর্টেন্ট। কোয়াক্টেশন অফ অ্যাওটাটা খুব ভালো করে পড়তে হবে, এটা আমি একটু বলবো আপনাদের। দিস ইজ হার্ট। হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে দেখেন অ্যারাইজ করে, দিস ইজ দ্য অ্যাওটা। এই অ্যাওটার অনেকগুলো পার্টস থাকে, আমরা পড়েছি ইতিপূর্বে। তো একটা পার্টকে বলা হয় আর্চ অফ দ্য অ্যাওটা। এই আর্চ অফ দ্য অ্যাওটা থেকে 3টা আর্টারি আসে। ফার্স্ট আর্টারি যেটাকে আমরা পড়েছি BCS, BCS, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন কার্ডিও আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, যেগুলো আপার এক্সট্রিমিটি এবং হেড নেক রিজনকে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে এখন যদি এমন একটা ঘটনা ঘটে অ্যাওটাতে কোয়াক্টেশন অর্থাৎ ন্যারোয়িং হয়, কেমন? বিসিএস এর পরে কিন্তু বুঝতেন অবস্থা বিসিএস এর পরবর্তী এই জায়গাতে দের ইজ এ ন্যারোয়িং অফ দ্য অ্যাওটা, অ্যাওটা সিভিয়ারলি ন্যারোয়িং হয়ে গেছে। তাহলে এখন এই ব্লাডগুলো কি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটাতে আসতে পারবে? ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটাতে ব্লাড তেমনটা আসতে পারবে না। সো there is scanty of the blood flow in the descending thoracic aorta, abdomen, lower extremity, এবং overflow of the blood flow into the upper extremity and head neck region, কারণ বিসিএস দিয়ে প্রচুর পরিমাণে ব্লাড হেড নেক আপার এক্সট্রিমিটিতে যাবে, কারণ তার ডিস্টালি অবস্ট্রাকশন। আর এখানে ন্যারোয়িং থাকার কারণে নিচের দিকে ব্লাড সাপ্লাই স্ক্যান্টি হবে।
দেখা যাবে যে আপনার অ্যাবডোমেনের মধ্যে ব্লাড সাপ্লাই নেই, কিডনিতে ব্লাড সাপ্লাই কম হচ্ছে, লোয়ার এক্সট্রিমিতে ব্লাড সাপ্লাই কম হচ্ছে। এটাকে বলা হয় কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা, যেটা অনেকগুলো কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, টার্নার সিনড্রোমের সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে। দিস ইজ অ্যান ডেভেলপমেন্টাল অ্যানোমালির মধ্যেও একটা পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রবলেমটা কী হবে বলেন? যদি কোঅ্যাক্টেশন অ্যাওর্টা থাকেই তাহলে প্রবলেমটা কী? দেখেন, রেডিয়াল আর্টারি এবং যদি ফিমোরাল আর্টারিতে আপনি এখন দেখেন, রেডিও ফিমোরাল আর্টারি যদি আপনি অ্যাসেস করেন, রেডিয়াল আর্টারি পালস বেশি পাবেন না ফিমোরাল আর্টারি পালস বেশি পাবেন? নর্মাল ক্ষেত্রে দেখা যাবে যে ফিমোরাল আর্টারি পালসের ভলিউম বেশি হয়, বাট এই ব্যক্তিটির ক্ষেত্রে যার কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা তার দেখা যাবে যে ফিমোরাল পালস ফিবল, অথচ রেডিয়াল পালস হাই ভলিউম পালস পাচ্ছেন। দ্যার ইজ রেডিও ফিমোরাল ডিলে ইন দিস কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা কেস। তাহলে কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা খুব ভালো করে পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। এর 3টা টাইপ রয়েছে, প্রিডাক্টাল, ডাক্টাল, পোস্টডাক্টাল, সেগুলোও পড়তে হবে। তাহলে আসেন আমাদের বইয়ে পেজ নম্বর 966 নম্বর পেজের ডান দিকে নিচের দিকে, দিস অ্যাকাউন্টস ফর 6 to 7% অফ কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং এর যা কথা রয়েছে প্রত্যেকটা কথা পড়বেন কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা। এই এটা 967 নম্বর পেজে দেখেন বাম দিকে ছবিটার নিচে 7 নম্বর লাইনে দেখতে পাবেন টার্নার সিনড্রোমের সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে। তারপরের প্যারে দেখেন ইন দ্য নিউনেটাল পিরিয়ড বলে লাস্টের প্যারাগুলো পড়বেন, কথাগুলো পড়বেন। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বেন কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা। এরপরে আসেন পরের পৃষ্ঠায়, ওই পৃষ্ঠায় ডান দিকে দেখেন অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্টের রিডিং পড়ে নেবেন। লাস্টের লাইনে দেখেন ট্রাইসোমি 21 অথবা ডাউন সিনড্রোমের সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে। তার মানে কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা টার্নার সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, আর অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এরপরে আসেন পেজ নম্বর 972 নম্বর পেজে আসেন, এই দিক থেকে আর খুব বেশি পড়ার দরকার নাই। 972 নম্বর পেজে দেখেন কার্ডিয়াক মাস, 28 এডিশনে এগুলো নতুন অ্যাড করছে, আগে 27 এডিশনে এগুলো ছিল না। তবে খুব বেশি ডিটেলস পড়ার দরকারও নাই। কার্ডিয়াক মাস বলে যে 3টা নাম রয়েছে, অ্যাট্রাল মিক্সোমা, র্যাবডোমায়োমা এবং প্রাইমারি মেলিডিয়ান কার্ডিয়াক টিউমার, এগুলো দিয়ে কার্ডিয়াক মাস হতে পারে। দিস আর ভেরি কমন টাইপ অফ ইনফরমেশন, একটু পড়ে নেবেন। এরপরে ডিটেলস পড়া দরকার নাই। এবং এরপরের পৃষ্ঠে যদি আসেন 973 নম্বর পেজ, দিস ইজ দ্য এন্ডিং অফ দিস চ্যাপ্টার। তাহলে আমাদের 59 নম্বর চ্যাপ্টার পড়া শেষ, এবং আজকের সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারটি। এরপরে চ্যাপ্টারগুলো আপনি দেখবেন যে পড়া আরও কম। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টটা পড়ে ফেলেছি। আপনি যদি এখন জেনেসিসে থাকতেন, আপনাকে এখন আমরা টি ব্রেক দিতাম, কফি ব্রেক দিতাম। তো প্লিজ নাও টেক এ ব্রেক, তারপরে 10 মিনিট পরে আবার শুরু করবেন। তাহলে আমরা শুরু করি আবার ব্রেকের পরে। এখন আসেন চ্যাপ্টার নম্বর 60, দ্য থোরাক্স, পেজ নম্বর 974, 974। এই চ্যাপ্টারটার অনেক বড় একটা কন্টেন্ট আমাদের থোরাক্স ক্লাসের মধ্যে পড়ানো হয়ে যায়। এখন আমরা দেখব সেই জায়গাগুলো, যে জায়গাগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেরকম কিছু কথা। শুরুতেই দেখেন থোরাক্স নিয়ে একদম বাম দিকে অ্যানাটমি অফ দ্য লাংস বলে কথা রয়েছে। এই অ্যানাটমি অফ লাংস এখান থেকে আমরা রিপিট করব না, কারণ থোরাক্সের মধ্যে আমরা যে লাংস অ্যানাটমি পড়েছি দ্যাটস মাচ মোর এনাফ ফর ইয়োর এফসিপিএস পার্ট 1 এক্সাম। এখানে একটি কথা রয়েছে, দ্বিতীয় পারে দ্য রাইট মেইন ব্রঙ্কাস ইজ শর্টার, ওয়াইডার অ্যান্ড নিয়ারলি ভার্টিক্যাল কম্পেয়ার টু দ্য লেফট ওয়ান। এটা আমরা দেখেন থোরাক্সের মধ্যে ভালো করে পড়েছি। এবং ফরেন বডি ইনটু দ্য লাংস কোথায় যায়? রাইট লাংয়ে বেশি যায়। কেন যায়? রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই মোর ওয়াইডার, শর্টার অ্যান্ড মোর ভার্টিক্যাল। এরকম কিছু কথা রয়েছে, যে কথাগুলো আমরা ইতিপূর্বে পড়েছি বলে আমরা এখানে স্কিপ করে যাব। এখন আসেন পেজ নম্বর 977 নম্বর পেজে আসেন, 977 নম্বর পেজে দেখেন এটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল নম্বর 60.1। এই টেবিলটা অ্যাকচুয়ালি ফিজিওলজির FEV1 রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়বেন। আবার একটু দেখে রাখেন এখান থেকে। বেরিয়ান লাভস এমন একটা বই, যে বইয়ের মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি সব স্পেকট্রাম কাভার করে, সেটা হচ্ছে বেরিয়ান লাভস। এই জন্য এর আনাচে কানাচে সব জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো একটু পরীক্ষার জন্য গুছিয়ে নিয়ে পড়তে হয়। পেজ নম্বর 978 নম্বর পেজে দেখেন টেবিল নম্বর 602, টেবিল নম্বর 60.2 এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে তার নর্মাল রিপোর্টটা কী হবে, ভ্যালুটা কী হবে, এটা জানতে হবে। এটা অবশ্যই মুখস্থ রাখবেন, পরবর্তী সব পরীক্ষার জন্য এই নলেজটা আপনার দরকার হবে।
এরপর আসেন পেজ নম্বর 979 নম্বর পেজ। 978 নম্বর পেজেই দ্য প্লুরা শুরু হয়েছে, তবে দ্য প্লুরা থেকে খুব বেশি কথা এখানে পড়ার খুব একটা দরকার নেই, এগুলো আমরা অ্যানাটমি বইয়ে পড়েছি। 979 নম্বর পেজে দেখেন নিউমোথোরাক্স বলে একটা কথা রয়েছে। ডিসঅর্ডার অফ দ্য থোরাক্সের প্লুরার মধ্যে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের অনেকগুলো টাইপ রয়েছে, বিশেষ করে টেনশন নিউমোথোরাক্স এবং ফ্লেইল চেস্ট। এই দুটো জিনিস আপনাদের ট্রমা চ্যাপ্টারের মধ্যে চমৎকারভাবে পড়ানো হয়েছে। ওই ক্লাসটা করলে আপনারা এটা রিপিট করে পড়ার দরকার নেই এবং এখানকার তথ্য আর পড়ার দরকার নেই, বরং আপনি ট্রমা চ্যাপ্টারের মধ্যেই পড়বেন। টর্সো ট্রমার মধ্যে নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, ফ্লেইল চেস্ট এগুলো পড়ানো হয়েছে, সেটাই পড়বেন। সামারি বক্স 60.1 এর মধ্যে দেখেন ইন্ডিকেশনস ফর সার্জিক্যাল ইন্টারভেনশনস ফর নিউমোথোরাক্স, একটু পড়ে নিতে পারেন। পরের পৃষ্ঠায় আসেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। এই চ্যাপ্টারের মধ্যে যদি বলেন একটা সিঙ্গেল বেস্ট ইনফরমেশন আমাকে পড়তে হবে, তাহলে এইটা পেজ নম্বর 980-তে, 980 নম্বর পেজে ইনসার্টিং অ্যান্ড ম্যানেজিং এ চেস্ট ড্রেন টিউব। তাহলে একটা চেস্ট ড্রেন টিউব, ওয়াটার সিল চেস্ট ড্রেন টিউব আপনি কিভাবে দিবেন, কোথায় দিবেন, এই সেফটি ট্রায়াঙ্গলটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এটা মিড এক্সিলারি লাইনের অ্যান্টেরিয়রলি, তাহলে অ্যান্টেরিয়র টু দ্য মিড এক্সিলারি লাইন ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য পেক্টোরালিস মেজর মাসল। 3 নম্বর কথা হচ্ছে স্পেসটা, কত নম্বর স্পেস, 5th ইন্টারকোস্টাল স্পেস। 5th ইন্টারকোস্টাল স্পেস। পরীক্ষায় যদি 5th স্পেস না থাকে তাহলে কি করবেন, যদি 4th স্পেস থাকে তাহলে সেটা কারেক্ট অ্যান্সার, 4th স্পেসও দেওয়া হয়। আচ্ছা যদি স্পেসই না থাকে, যদি বলে দিল আপার বর্ডার অফ 6 রিব, ট্রু না ফলস? দিস ইজ ট্রু অ্যান্সার, কারণ আপার বর্ডার অফ 6 রিব মানে 5th ইন্টারকোস্টাল স্পেস। তাহলে পরীক্ষায় এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। দিস বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বইয়ের পেজ নম্বর 980 নম্বর পেজে দেখেন ইনসার্টিং অ্যান্ড ম্যানেজিং এ চেস্ট ড্রেন টিউবের আন্ডারে দ্বিতীয় প্যারায় দ্য সেফেস্ট সাইট ফর ইনসারশনস অফ এ ড্রেন টিউব, এই ট্রায়াঙ্গলটা ইনফিনিটিভ স্টার, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে। তারপরে আসেন কিছু কথা রয়েছে 981 নম্বর পেজে দেখেন, এই কথাগুলো খুব বেশি পড়ার জন্য বলবো না আপনাকে। দেখেন প্লুরেক্টমি, প্লুরোডোসিস, এগুলো আসলে এফসিপিএস পার্ট 1 লেভেলের তথ্য না, পরীক্ষায় প্রশ্ন এখান থেকে খুব একটা আসেও না। ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন বলে একটা কথা রয়েছে পেজ নম্বর 981 নম্বর পেজে ডান দিকে। ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশনের কজ আছে, 3টা কজ পড়ে নেবেন, লাং ক্যান্সার, তারপরে প্লুরাল ইনভলভমেন্ট বাই সেকেন্ডারি ম্যালিগন্যান্সি, মেডিস্টাইনাল লিম্ফ্যাটিক ইনভলভমেন্ট, এগুলোতে হয়। পেজ নম্বর 982 নম্বর পেজে দেখেন একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল নম্বর 60.3 নম্বর টেবিলে দেখেন কী কী ক্ষেত্রে ইম্পাইমা ফর্মেশন হতে পারে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, শুধু লিস্টটা পড়বেন, ডিটেলস পড়ার দরকার নাই। এর নিচে একটা কথা রয়েছে ভ্যাটস, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি, যেটাকে বলা হয় ভ্যাটস, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি, ভ্যাটস। এই ভ্যাটসটা কি একটু পড়বেন, রিডিং পড়ে নেবেন। রিডিং পড়লে আপনার যে কাজে লাগবে। একটু পরের দিকে আসেন, পেজ নম্বর 983 নম্বর পেজে দেখেন ব্রঙ্কোস্কোপি নিয়ে কিছু কথা রয়েছে। 983 নম্বর পেজে টেবিল নম্বর 60.4 ইউজেস অফ ব্রঙ্কোস্কোপি, ডায়াগনস্টিক, ইনভেস্টিগেটিভ, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, থেরাপিউটিক, এই 4টা পয়েন্ট এবং তার আন্ডারে কী কী কাজগুলো করা হচ্ছে এই টেবিলটা পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 984 নম্বর পেজে খুব বেশি পড়তে হবে না, এখানে দেখেন এয়ারওয়ে অবস্ট্রাকশন বলে একটা কথা রয়েছে, সেখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল নম্বর 60.5 ইন্ট্রালুমিনাল, ইন্ট্রামুরাল, এক্সট্রামুরাল, কজেস অফ এয়ারওয়ে ন্যারোয়িং, এই নামগুলো পড়বেন। নিচের দিকে দেখেন ইনহেল ফরেন বডি বলে একটা প্যারা দেওয়া রয়েছে, এই প্যারাটা একটু পড়বেন। নিওপ্লাজম অফ দ্য লাং, দিস ইজ ইম্পর্টেন্ট, নিওপ্লাজম অফ দ্য লাংসের মধ্যে দেখেন লাং ক্যান্সারের মধ্যে একটা প্রাইমারি লাং ক্যান্সার রয়েছে, আর বাকিগুলো সেকেন্ডারি আর মেটাস্ট্যাটিক। প্রাইমারি লাং ক্যান্সারের মধ্যে 985 নম্বর পেজে দেখেন হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন রয়েছে বাম সাইডে। প্রাইমারি লাং ক্যান্সারের বাম সাইডে দেখেন 985 নম্বর পেজে বাম দিকে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, স্মল সেল লাং ক্যান্সার, নন স্মল সেল লাং ক্যান্সার, লার্জ সেল আনডিফারেন্সিয়েট লাং ক্যান্সার, এই নামগুলো একটু পড়বেন, আন্ডার একটু রিডিং পড়বেন, খুব ডিটেলস পড়ার দরকার নেই। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে 3টা কথা রয়েছে, পড়ে নেবেন। লাং ক্যান্সার ডিপেন্ড 3টা ফিচারের উপর নির্ভর করে, ভেরি করে। সাইট অফ দ্য লেশন,
তারপরে নেইবারিং স্ট্রাকচার ইনভেশন হয়েছে কিনা এবং এক্সটেন্ট অফ মেটাস্টাসিস, এইগুলোর উপরে তার আউটকামটা নির্ভর করে এবং তার ক্লিনিক্যাল ফিচারও নির্ভর করে এবং তার ট্রিটমেন্ট পলিসিও নির্ভর করে। এরপরে জায়গাগুলো আর খুব একটা দরকার নাই, একবারে চলে আসেন পেজ নম্বর 987 নম্বর পেজে দেখেন। 987 নম্বর পেজে দেখেন থোরাকোটমি, থোরাকোটমির প্যারাটিটিক রিডিং পড়ে নেবেন, ডিটেলস পড়ার দরকার নাই। এখন আমরা চলে আসবো একবার এগুলো স্কিপ করে, এগুলো আসলে খুব একটা দরকার নাই। পেজ নম্বর 989 নম্বর পেজে দেখেন, 989 নম্বর পেজ, 989 নম্বর পেজে দেখেন চয়েস অফ লাং রিসেকশন। লাং রিসেকশন কী ভাবে হতে পারে? একটা হচ্ছে সেগমেন্টেকটমি হতে পারে, লোবেকটমি হতে পারে, নিউমনেকটমি হতে পারে, ব্রঙ্কোপ্লাস্টিক লাং রিসেকশন। এই লাং রিসেকশনের টাইপসগুলো নিউমনেকটমি, লবেকটমি, এই নামগুলো জেনে রাখবেন, ডিটেলস পড়ার কোনো দরকার নাই। পেজ নম্বর 990 নম্বর পেজ আছে 990 নম্বর পেজে দেখেন কমপ্লিকেশনস অফ লাং রিসেকশন। লাং রিসেকশনের কমপ্লিকেশনগুলো শুধু নাম পড়বেন, ডিটেলস পড়বেন না। এখন আসেন 991 নম্বর পেজ, 991 নম্বর পেজে দেখেন দ্য মেডিস্টেনাম। মেডিস্টেনাম কি এটা বাই দিস টাইম আমরা সবাই জেনে গেছি, কারণ থোরাক্স ক্লাস আমরা পড়েছি। ইট ইজ অ্যান স্পেস, এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন বরাবর যদি আমরা একটা ইমাজিনারি প্লেন চিন্তা করি, তার উপরের দিকে থাকে সুপার মেডিস্টেনাম, নিচের দিকে ইনফিরিয়র মেডিস্টেনাম। ইনফিরিয়র মেডিস্টেনাম তিনটা ভাগে বিভক্ত। হার্টের সামনের অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, হার্টের বিহাইন্ডে পোস্টেরিয়র মেডিস্টেনাম, ইন বিটুইন দ্য লাংস মাঝখানের স্পেসটাকে বলা হয় মিডল মেডিস্টেনাম। তাহলে মেডিস্টেনামের যদি কোনো টিউমার অ্যারাইজ করে, তাহলে এই মেডিস্টেনামের মধ্যে যে স্ট্রাকচারগুলো থাকে সেখান থেকে অ্যারাইজ করবে। দেখেন হার্টের সামনে থাকে অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, যেখানে থাকে থাইমাস গ্ল্যান্ড। তাহলে এটা থাইমোমা থেকে মেডিস্টেনাল মাস হতে পারে। আবার দেখেন মাঝখানে হার্টের কোনো মাসের কারণেও কিন্তু মেডিস্টেনাল মাস হতে পারে। তাহলে এইরকম কন্ডিশন পরীক্ষায় আসবে যে প্রাইমারি টিউমার্স অফ দ্য মেডিস্টেনাম আর সেকেন্ডারি টিউমার তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে পেজ নম্বর 992 নম্বর পেজে দেখেন মেডিস্টেনাল টিউমার। এই মেডিস্টেনাল টিউমারের শুধু নামগুলো পড়বেন, শুধু নামগুলো। মোস্ট কমন মেডিস্টেনাল টিউমার ইজ থাইমোমা। 992 নম্বর পেজে দেখেন থাইমোমা। দ্য মোস্ট কমন মেডিস্টেনাল টিউমার ইজ থাইমোমা, যেটা 25% অফ টোটাল এটা ইনভলভমেন্ট হয় বা ইনসিডেন্স রয়েছে। তারপরে নামগুলো পড়ে নেবেন, ডিটেলস পড়ার দরকার নাই। এখন আসেন পরের দিকে, একটু স্কিপ করে চলে আসেন পেজ নম্বর 994 নম্বর পেজ, 994 নম্বর পেজে দেখেন কজেস অফ লাং অ্যাবসেস। কজেস অফ লাং অ্যাবসেস, এটা লাং অ্যাবসেসের কী কজ হতে পারে একটু রিডিং পড়ে নেবেন, স্পেশালি স্পেসিফিক কজ, যেমন যারা অর্গানিজম জানা রয়েছে, নিউমোনিয়ার কজ কী হতে পারে সেই নামগুলো একটু পড়বেন, যেমন স্ট্রেপ্টোকক্কাল, স্টাফাইলোকক্কাল, নিউমোকক্কাল, ক্লেবসাইলা, অ্যানারোবিক। এগুলো আপনার কখনো পেপার 3-র মধ্যে আসতে পারে, এই জন্য একটু পড়ে নেবেন। পরের পৃষ্ঠে আসেন পেজ নম্বর 995 নম্বর পেজে দেখেন দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের মধ্যে আমরা অনেক কিছু পড়েছিলাম থোরাক্সের মধ্যে, আরেকটা কথা পড়েছিলাম স্পেশালি ডায়াফ্রামেটিক হার্নিয়া। মনে রাখবেন যে যেই অর্গানের যেই ভিসেরার ডেভেলপমেন্টাল অরিজিন অনেক বেশি, মানে ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট বেশি, জুরাতালি মারা বেশি, তার ডেভেলপমেন্টাল অ্যানোমালি বেশি। তাহলে যেখানে যত বেশি জুরাতালি সেখানে তত বেশি অ্যাবনর্মালিটি। তো ডায়াফ্রামের ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট বেশি, যার কারণে এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে এবং এখানে হার্নিয়েশন হয়, ডায়াফ্রামেটিক হার্নিয়া বলা হয়, কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তাহলে পেজ নম্বর 995 নম্বর পেজে দেখেন ডিসঅর্ডারস অফ ডায়াফ্রামের মধ্যে প্রথম পার্টে রিডিং পড়বেন। 1 নম্বর পয়েন্টে দেখেন গোল্লা করে লেখা আছে দ্য ফোরামেন অফ মরগ্যাগনি, এখান দিয়ে হার্নিয়া হতে পারে। এবং কোনটা কি মেনলি হার্নিয়েটেড হয়? ট্রান্সভার্স কোলন মেনলি হার্নিয়েটেড হয়। পেজ নম্বর 995 ডান দিকের প্রথম লাইনে লেখা রয়েছে দ্য মোস্ট কমনলি ইনভলভড ভিসেরা ইজ ট্রান্সভার্স কোলন। তারপর দেখেন ফোরামেন বগডালেক দিয়ে হার্নিয়েশন হতে পারে, ট্রমাটিক রাপচার হয়েও হার্নিয়েশন হতে পারে। তাহলে ডায়াফ্রামের হার্নিয়া সম্পর্কে পড়তে হবে, এগুলো থোরাক্স ক্লাসে ডিটেলস পড়ানো হয়েছে, সাথে এখান থেকে আরেকটু পড়ে নেবেন। তারপর দেখেন পেজ নম্বর 995 নম্বর পেজের নিচের দিকে ডান দিকে সার্ভাইকাল রিব, সেটা কি আমরা অলরেডি জানি, সার্ভাইকাল রিব পড়বেন।
এটাও থোরাক্সের মধ্যে পড়ানো হয়েছে, ডিটেলস এখান থেকে আমরা আলোচনায় যাব না। সার্ভাইকাল লিপসটা পড়বেন। পরের পৃষ্ঠায় যেটা আছে পিজিয়ন চেস্ট, এটা খুব বেশি দরকার নেই, একটু রিডিং পড়ে নিতে পারেন। এই জায়গা থেকে আমাদের আর কোনো কিছু পড়ার দরকার নাই। আচ্ছা দেখেন, এরপরে যে কন্টেন্ট আমরা পড়বো সেটা হচ্ছে ভাস্কুলার ডিসঅর্ডার বলতে পারেন। এখানে এটা আর্টারিয়াল ডিসঅর্ডার, চ্যাপ্টার নম্বর 61, পেজ নম্বর 997। তারপরে আছে এটা ভেনাস ডিসঅর্ডার। তারপর অনলাইন ভার্সনে আছে লিম্ফ্যাটিক ডিসঅর্ডার। বেরিয়ান ল্যাবসের 27 এডিশনে ভাস্কুলার ডিসঅর্ডার 3টে চ্যাপ্টার ছিল, একটা আর্টারিয়াল ডিসঅর্ডার, একটা ভেনাস ডিসঅর্ডার, একটা লিম্ফ্যাটিক ডিসঅর্ডার। কী কারণে জানি না, এই 28 এডিশনে লিম্ফ্যাটিক ডিসঅর্ডার চ্যাপ্টারটাই উঠাই দিয়েছে এবং লিখে দিয়েছে যদি কারো পড়তে ইচ্ছে করে অনলাইন ভার্সনে পড়ে নেবেন। ওই চ্যাপ্টারটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট ছিল, কারণ লিম্ফ্যাটিক ম্যালফরমেশন, লিম্ফিডিমা, লিম্ফ্যান্টিয়াসিস এরকম রোগগুলো আমাদের আছে আমাদের দেশে। যাক, ওই চ্যাপ্টারটা আমি আপনাদের রিকোয়েস্ট করব, ওইটা আপনারা অবশ্যই 27 এডিশন থেকে পড়বেন। আর লিম্ফিডিমা ইম্পর্টেন্ট এবং সেখানে কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আপনারা 27 এডিশন থেকে পড়বেন। স্পেশালি সেখানে দেখবেন যে লিম্ফিডিমার কজ কী কী, লাইপোইডিমা নামে একটা টার্ম রয়েছে সেটাও পড়বেন। একটা লিম্ফিডিমার ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, লিম্ফিডিমার ম্যানেজমেন্ট, লিম্ফিডিমার ক্লাসিফিকেশন রয়েছে, প্রাইমারি লিম্ফিডিমা, সেকেন্ডারি লিম্ফিডিমা। সেকেন্ডারি লিম্ফিডিমা কি পড়বেন, প্রাইমারি লিম্ফিডিমার 3টে টাইপ রয়েছে, কনজেনিটাল লিম্ফিডিমার 3টে টাইপ রয়েছে, সেটা পড়তে হয়। তারপরে লিম্ফিডিমার ট্রিটমেন্টের মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো পড়তে হয়, ওগুলো ইম্পর্ট্যান্ট। ওই চ্যাপ্টারটা যেহেতু বই থেকে তুলে দিয়েছে, আমরা তো 27 এডিশনে পড়তে পারছি না, তবে 27 এডিশনে অবশ্যই এটা পড়বেন। যাক, ওখানে যে আমরা আরেকবার একটু রিভিউ করে দেবো আপনাদের। এখন 61 নম্বর চ্যাপ্টারে আসি, আর্টারিয়াল ডিসঅর্ডার। এই জায়গাগুলো দেখলে আপনার মনে হবে প্রত্যেকটা লাইন আমি পড়বো, কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে না। জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করা এক জিনিস, আর পরীক্ষার জন্য প্রস্তুতি আরেক জিনিস। এই জন্যই মন খারাপ করবেন না, যাদের অনেক পড়তে ইচ্ছে করে তারা পড়েন, তবে এই পরীক্ষার সময়টা এত বেশি পড়বেন না। পরীক্ষার জন্য পরীক্ষায় যে টপিকসগুলো আছে সেগুলো পড়তে হবে। এখানে শুরুতেই দেখবেন একটা জায়গায় ইম্পর্টেন্ট আছে, পেজ নম্বর 998 নম্বর পেজে দেখেন ইন্টারমিটেন্ট ক্লডিকেশনস। ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন একটা কাপ মাসলে পেনটা হয়, হাঁটা শুরু করলে ব্যথা শুরু হয়, ফার্স্ট স্টেপে ব্যথা হয় না, তবে কয়েক ধাপ হাঁটার পরে ব্যথা হয় এবং রেস্ট নিলে ব্যথা কমে যায়। দিস ইজ কল্ড ইন্টারমিটেন্ট ক্লডিকেশনস। সাধারণত ভাস্কুলার ডিসঅর্ডারে এই একটা ক্রাইটেরিয়া। পেজ নম্বর 998 নম্বর পেজে দেখেন ফিচার্স অফ ক্রনিক আর্টারিয়াল স্টেনোসিস আর অক্লুশনস ইন দ্য লেগ, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশনস। তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো পড়তে হবে। দিস ইজ ইনফিনিটিভ টপিকস। তারপর দেখেন আর কি কি নামগুলো পড়বেন, যেমন রেস্ট পেন হতে পারে। তাহলে পরীক্ষার জন্য আপনার ইম্পর্টেন্ট এক কথা যদি আমি বলি, তাহলে ভাস্কুলার স্টেনোসিস বা আর্টারিয়াল স্টেনোসিসের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারগুলো কী কী, একটা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, তারপর দেখেন রেস্ট পেন, পরের পৃষ্ঠে দেখেন আলসারেশন, গ্যাংগ্রিন, কালার টেম্পারেচার অল্টারেশন, আর্টারিয়াল পালসেশন লস হয়ে যাওয়া। তারপরে এই কথাগুলো হচ্ছে আপনার আর্টারিয়াল স্টেনোসিসের ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস, তাহলে এগুলো পড়বেন। পরের পৃষ্ঠে আসেন, পেজ নম্বর 1000 নম্বর পেজে আসেন। 1000 নম্বর পেজে দুটো কথা, সামারি বক্স 61.1 দেখেন, এখানেই সেই কথাগুলো সামারি করে দেওয়া রয়েছে। ফিচার্স অফ ক্রনিক লোয়ার লিম্ব আর্টারিয়াল ডিসঅর্ডার বা স্টেনোসিস বা অক্লুশনস, এই নামগুলো ইম্পর্টেন্ট। ডান দিকে আরেকটা টেবিল রয়েছে, সেই টেবিলটা খুব বেশি পড়তে বলবো না, রিডিং পড়লে পড়বেন, তবে সামারি বক্সটা ইম্পর্টেন্ট। পরের পৃষ্ঠে, এই পৃষ্ঠায় ডান দিকে নিচের দিকে দেখেন ডপলার আল্ট্রাসাউন্ড বলে একটা কথা রয়েছে, ডপলার আল্ট্রাসাউন্ড। তারপরে পৃষ্ঠে দেখেন 1001 নম্বর পেজে ডুপ্লেক্স ডপলার আল্ট্রাসাউন্ড। এগুলো রিডিং পড়বেন, খুব বেশি তথ্য নাই, পরে খুব একটা লাভ হয় না, শুধু নামগুলো জানবেন যে একটা ভেসেলের জন্য কী কী ইনভেস্টিগেশন করা যেতে পারে। যেমন 1002 নম্বর পেজে দেখেন ডিজিটাল সাবট্রাকশনস পারকিউটেনাস এনজিওগ্রাফি। এই ধরনের নামগুলো জেনে রাখবেন যে দিস আর স্টাডি আর ইনভেস্টিগেশনস ফর ভাস্কুলার লেশনস। পেজ নম্বর চলে আসেন 1000, একবারে স্কিপ করে যেতে যেতে চলে আসবেন একবারে 1008 নম্বর পেজে আসেন। মন খারাপের কারণ নাই, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। 1008 নম্বর পেজে আসেন। 1008 নম্বর পেজে দেখেন গ্যাংগ্রিন। এই গ্যাংগ্রিনটা ইম্পর্টেন্ট। গ্যাংগ্রিন মানে কি? গ্যাংগ্রিন মানে ডেথ অফ মাইক্রোস্কোপিক পোর্শন অফ টিস্যু, মানে মাইক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু কী হয়ে যাবে? কালো হয়ে যাবে। তারপরে এখানে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে আয়রন সালফাইড ডিপোজিশন হবে, এই জন্য হাইপারপিগমেন্টেশন হবে।
বা ব্ল্যাকিশ হতে পারে, কালো হতে পারে। তাহলে পেজ নম্বর 1008 নম্বর পেজে গ্যাংগ্রিনটা পড়তে হবে। গ্যাংগ্রিনের প্রথম প্যারাটা পুরোটাই পড়বেন। সেপারেশনস অফ গ্যাংগ্রিন বলে কথা রয়েছে, রিডিং পড়ে নেবেন। যেটা ইম্পর্টেন্ট পেজ নম্বর 1009 নম্বর পেজে দেখেন স্পেসিফিক ভ্যারাইটিস অফ গ্যাংগ্রিন, যেমন ডায়াবেটিক গ্যাংগ্রিনের ডিটেলস পড়তে হবে। ডায়াবেটিক গ্যাংগ্রিনের ডিটেলস পড়তে হবে। যেমন শুরুতে দেখেন ডায়াবেটিক গ্যাংগ্রিন ইজ ইউজুয়ালি কজড বাই কম্বিনেশনস অফ 3 ফ্যাক্টর। 1 নম্বর হচ্ছে ইসকেমিক ইনসাল্ট থাকবে, ইসকেমিক ইনসাল্ট টু ম্যাক্রোভাস্কুলার ডিজিজ অ্যান্ড মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। তারপর দেখেন পেরিফেরাল নিউরোপ্যাথি থাকবে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকবে। আর এরপরে কি থাকবে দেখেন, এরপরে ব্লাড সুগার লেভেলটা বেশি থাকার যে কন্ডিশনগুলো যেখান থেকে ইনফেকশন হবে, তাহলে এই ফ্যাক্টরগুলো পড়তে হবে। তাহলে ডায়াবেটিক গ্যাংগ্রিনের এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। পরের পৃষ্ঠে আসেন, পেজ নম্বর 1011 নম্বর পেজে আসেন। 1011 নম্বর পেজে দেখেন একিউট আর্টারিয়াল অক্লুশন বলে কিছু কথা রয়েছে, যার মধ্যে আর্মস অ্যান্ড লেগ বলে একটা কথা রয়েছে। আর্মস অ্যান্ড লেগ এম্বলিক অক্লুশনের মধ্যে পেন, প্যালোর, প্যারাস্থেসিয়া, প্যারালাইসিস, পালসলেসনেস, এই 5টা সাইন থাকবে অ্যাকুট লিম্ফ ইসকেমিয়া। এই 5টা সাইন ফর অ্যাকুট লিম্ফ ইসকেমিয়া। এরপর দেখেন 1011 নম্বর পেজে ডান দিকে অ্যাকুট লিম্ফ ইসকেমিয়া বলে একটা কথা রয়েছে। এই অ্যাকুট লিম্ফ ইসকেমিয়াতে কি হয়, ক্লিনিক্যাল ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাকুট লিম্ফ ইসকেমিয়া প্রথম প্যারাটা পড়বেন। ইট ইজ এ র্যাপিড অ্যাকুরেট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সার্জিক্যাল ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে এএলআই, অ্যাকুট লিম্ফ ইসকেমিয়াতে। তাহলে মোস্টলি হয় কি থ্রম্বাস দিয়ে, এবং এটা ডিস্টালি এক্সটেন্ড করে। ক্লিনিক্যাল ফিচারগুলো ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ফিচারগুলো রয়েছে 1-2 পয়েন্ট করে আছে, এগুলো একটু পড়বেন। বেড সাইডে কীভাবে অ্যাসেস করা হয়। এখন এরপরের পৃষ্ঠা দেখেন ট্রিটমেন্ট, পেজ নম্বর 1012 নম্বর পেজে দেখেন একটা টেবিল দেওয়া রয়েছে। এই টেবিল আমি মনে করি না যে পড়া দরকার, মনে রাখা সম্ভব না। বরং নিচের দিকে দেখেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জায়গাটা পড়তে হবে। অ্যাকুট লিম্ফ ইসকেমিয়াতে কী কী ট্রিটমেন্ট দেওয়া হয়। সাধারণত এখানে হেপারিন দেওয়া হয়, ইন্ট্রাভেনাস হেপারিন দেওয়া হয়। 5000 ইউনিট অফ ইন্ট্রাভেনাস হেপারিন দেওয়া হয়। এটা দিলে কিছুটা রিডিউস হয়। খুব ডিটেলস করে পড়ার দরকার নাই, এগুলো থেকে চলে আসেন। এরপর আসেন পেজ নম্বর 1013 নম্বর পেজে দেখেন অ্যাকুট মেজেন্টারিক ইসকেমিয়া। অ্যাকুট মেজেন্টারিক ইসকেমিয়া এই প্যারাটা পড়বেন। এটা বেসিক্যালি কি, যে মেজেন্টারিক ভেসেল ইন দ্য অ্যাবডোমেনের মধ্যে যে মেজেন্টারিক ভেসেলগুলো থাকে, সেগুলো যদি কোনো কারণে অ্যাকুট অবস্ট্রাকশন হয়, তাহলে মেজেন্টারিক ইসকেমিয়া ডেভেলপ করবে। এই সকল পেশেন্টরা দেখবেন তাদের কি হয়, সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন উইথ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া হয়। পেজ নম্বর 1013 নম্বর পেজে এই কথাগুলো লেখা রয়েছে। দেখেন অ্যাকুট মেজেন্টারিক ইসকেমিয়া, অ্যাকুট মেজেন্টারিক অক্লুশনস মে বি আইদার থ্রম্বোটিক অর এম্বোলিক। Embolic occlusion results in sudden severe abdominal pain with bowel emptying, that is vomiting and diarrhea, and source of emboli present usually cardiac। হয়তো কয়েকদিন আগে কার্ডিয়াক সার্জারি হয়েছে, সিএবিজি হয়েছে বা কোনো সার্জারি হয়েছে, তার 1-2 দিনের মধ্যে আপনারা দেখছেন পেশেন্টের অ্যাকুট মেজেন্টারিক ইসকেমিয়ার ফিচারগুলো আসছে। আবার এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটা সিনারি দিয়ে দিল, একটা পেশেন্টের লিম্ব সার্জারি হয়েছে অথবা পেশেন্টের কার্ডিয়াক সার্জারি হয়েছে, তারপর পেশেন্টের সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, বাট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কোনো সাইন নাই, মানে ডেফিনেটিভ সাইনগুলো এরকম কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, তখন আপনি যেটা পাবেন, আনফর্চুনেটলি দ্য ডায়াগনোসিস ইজ অফেন অনলি মেড অ্যাট ল্যাপারোটমি উইথ ওয়াইড স্প্রেড ইনফ্রাকশনস অফ স্মল অ্যান্ড লার্জ বয়েল প্রেজেন্ট যেখানে থাকে। তাহলে এই ডায়াগনোসিসগুলো কিন্তু খুব আনফর্চুনেট, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা খুব ইজি না, যদি প্রেডিসপোজিং ফ্যাক্টর আপনি থেকে আগে থেকে না জানেন, এবং আপনার যদি খুবই ক্লিনিক্যাল শার্প আই না হয়, কারণ এটা একটা রিমোট ডায়াগনোসিস এবং এদের আউটকাম খুব খারাপ। তাহলে পেজ নম্বর 1013 নম্বর পেজে অ্যাকুট মেজেন্টারিক ইসকেমিয়া এই প্যারাটা ভালো করে পড়বেন। তারপরে জায়গাগুলো খুব বেশি আর ইম্পর্টেন্ট না। এখন দেখেন 1014 নম্বর পেজ, এইটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে 1014 নম্বর পেজ। সেখানে দেখেন একটা অ্যাম্পুটেশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু ইন্ডিকেশন রয়েছে। এখান থেকে খুব ডিটেলস পড়তে বলবো না, তবে 1014 নম্বর পেজে দেখেন সামারি বক্স 61.3, সামারি বক্স 61.3 ভেরি ইম্পর্টেন্ট। ডেড লিম্ব, ডেডলি লিম্ব, ডেড লস লিম্ব, এই 3টা ক্যাটাগরিতে লিস্ট রয়েছে। দিস 3 লিস্ট আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যান্ড অল এক্সাম। পরবর্তী জীবনে যত পরীক্ষা দেবেন, শর্ট কেস, লং কেস, ভাইবা, বিভিন্ন জায়গায় এই প্রশ্ন আপনাকে ফেস করতে হতে পারে, যেটা অ্যাম্পুটেশনের ক্রাইটেরিয়া কী কী বা ইন্ডিকেশন কী কী।
পরের পৃষ্ঠায় দেখেন মেজর অ্যাম্পুটেশনের চয়েস অফ অ্যাম্পুটেশন। এখানে বিলোনি অ্যাম্পুটেশন নিয়ে অনেক আলোচনা রয়েছে। এই জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, এগুলো বেসিক্যালি সার্জিক্যাল কন্ডিশনগুলো ডেসক্রাইব করা। এখন এখানে অ্যানুরিজম বলে একটা কথা রয়েছে পেজ নম্বর 1015 নম্বর পেজে। দেখেন অ্যানুরিজম মানে অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ভেসেল, ব্লাড ভেসেল যদি অ্যাবনর্মাল ডাইলেটেশন হয় সেটাকে বলে অ্যানুরিজম। এই অ্যানুরিজম সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। পেজ নম্বর 1017 নম্বর পেজে দেখেন ক্লাসিফিকেশনস অফ অ্যানুরিজম, সামারি বক্স 61.4, সামারি বক্স 61.4, যেখানে আছে ক্লাসিফিকেশনস অফ অ্যানুরিজম। তাহলে ওয়ালের উপর বেসিস করে ক্লাসিফিকেশন হয়, মরফোলজির উপরে, ইটিওলজির উপরে, তিনটা ক্লাসিফিকেশন আপনাকে পড়তে হবে। পেপার 3 জনে সাধারণত এই কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম, অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম 1017 নম্বর পেজের এই টপিক্সটা ইনফিনিটিভ স্টার। অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম, মোস্ট কমন টাইপ অফ লার্জ ভেসেল অ্যানোরিজম। থোরাসিক অ্যাওটা অ্যানোরিজমও হয়, তবে সবচেয়ে বেশি অ্যানোরিজম হয় অ্যাবডোমিনাল অ্যাওটাতে। 95% এরা অ্যাথেরোমেটাস ডিজেনারেশনের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এদের বেশিরভাগটা হয় রেনাল আর্টারির নিচে। 95% অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম হয় বিলো দ্য অরিজিন অফ দ্য রেনাল আর্টারি। এই প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট ফর এসবি টাইপ কোশ্চেন্স অ্যান্ড এমসিকিউ টাইপ কোশ্চেন্স। পেজ নম্বর 1017-তে অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজমের প্রত্যেকটা লাইন পড়তে হবে। অ্যাসিমটোমেটিক অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজমটা রিডিং পড়ে নিতে পারেন, তবে এখান থেকে যদি স্কিপ করে চলে আসেন, যেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট 1021 নম্বর পেজ, এই চ্যাপ্টারের মধ্যে যদি বলেন একটা টপিকস খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1021 নম্বর পেজের রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম। 80% ক্ষেত্রে এটা রেট্রোপেরিটাল স্পেসে রাপচার হয়, যার কারণে ডায়াগনোসিস হয় না। ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা সহজ নয়। হসপিটালে রুগী ডাক্তার পর্যন্ত পৌঁছাতে ম্যাক্সিমাম পেশেন্ট এক্সপায়ার করে। তাহলে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে এটা রাপচার হয়, বেশিরভাগ পেশেন্টই শকে মারা যায়। তাহলে রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম ডায়াগনোসিস করা কিন্তু খুব সহজ নয়, ডায়াগনোসিসের আগে রুগী মরে যায়। এই প্যারাটা খুব ভালো করে পড়তে হবে। অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম ক্যান বি রাপচার্ড এন্ট্রালি ইনটু দ্য পেরিটোনাল ক্যাভিটি ইন কেস অফ 20% পেশেন্ট এবং 80% এর ক্ষেত্রে পোস্টেরিয়রলি। এবং দেখেন কি লেখা আছে, লেস দেন 50% অফ পেশেন্ট উইথ রাপচার সার্ভাইভ টু রিচ হসপিটাল। মানে হসপিটালে যে যাইতে হবে, যাওয়ার পরে তো বাঁচা মরার প্রশ্ন। 50% পেশেন্ট স্পট ডেথ, হসপিটালে পৌঁছাতেই পারে না। লেস দেন 50% অর্থাৎ কম সংখ্যক পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে পারে, তারপরে হসপিটালের সেট আপের উপরে এবং সার্বিক কন্ডিশনের উপরে নির্ভর করবে যে পেশেন্টের কত পার্সেন্ট সার্ভাইভ করবে। সো নটোরিয়াস। 1021 নম্বর পেজে ডান দিকে নিচের দিকে দেখেন রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম ইজ সার্জিক্যাল ইমার্জেন্সি। ইট শুড বি সাসপেক্টেড ইন পেশেন্ট উইথ ট্রায়াড অফ সিভিয়ার অ্যাবডোমিনাল অর ব্যাক পেন, হাইপোটেনশন অ্যান্ড পালসেটাইল অ্যাবডোমিনাল মাস। এই তিনটা কথা ট্রায়াডটাকে একদম মুখস্থ রাখতে হবে। 1021 নম্বর পেজে ডান দিকে দ্বিতীয় প্যারায় তিনটা ট্রায়াড, রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজমের তিনটা কথা। এক নম্বর হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে বা ব্যাক পেন থাকবে, তারপরে দেখবেন পেশেন্ট হাইপোটেনশন হয়ে গেছে সাডেন সিভিয়ার, এবং পালসেটাইল অ্যাবডোমিনাল মাস পাচ্ছেন। এই কথাগুলো একদম মুখস্থ রাখবেন। এরপর দেখেন 1022 নম্বর পেজে সামারি বক্স 61.5, সামারি বক্স 61.5 ভালো করে পড়ে নেবেন। এটাই মূলত অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম রাপচারের ম্যানেজমেন্টের ডিসকাশন রয়েছে। পরে জায়গাগুলো খুব একটা পড়ার দরকার মনে করছে না, পড়বেন না। 1023 নম্বর পেজে দেখেন পপলিটিয়াল অ্যানোরিজম, পপলিটিয়াল অ্যানোরিজম খুব ডিটেলস পড়ার দরকার নাই। ইট অ্যাকাউন্টস ফর 70% অফ অল পেরিফেরাল অ্যানোরিজমের মধ্যে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পপলিটিয়াল অ্যানোরিজম, এবং সেন্ট্রাল অ্যানোরিজমের মধ্যে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানোরিজম। একটু রিডিং পড়ে নিন এখান থেকে। এরপর চলে আসেন পেজ নাম্বার 1024। 1024 নম্বর পেজে দেখেন আর্টারাইটিস অ্যান্ড ভ্যাসোস্পাস্টিক কন্ডিশনস। এর মধ্যে কি আছে, থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স বা বার্জাস ডিজিজ। বার্জাস ডিজিজের প্যারাটা ভালো করে পড়বেন। বার্জাস ডিজিজ বেসিক্যালি হয় স্মল এবং মিডিয়াম সাইজ লিম্ব ভেসেলের ক্ষেত্রে হয়। এই প্যারাটা সুন্দর করে পড়বেন, বাদ বাকি জায়গাগুলো আর খুব একটা পড়া দরকার নেই, খুব একটা পড়া দরকার নেই। তাহলে এখন আমরা পড়ব পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেনাস ডিসঅর্ডার। ভেনাস ডিসঅর্ডার চ্যাপ্টার নম্বর 62, ভেনাস ডিসঅর্ডার। এখানেও খুব লিমিটেড পড়তে হবে,
খুব পড়তে ইচ্ছা করবে, মনে হয় যে প্রতিটা লাইন পড়ি, পড়তেও মজা লাগে গল্পের মতো, কিন্তু পরীক্ষার জন্য খুব দরকার না। প্রথমেই আগাইতে থাকেন, 1027 নম্বর পেজে আসেন। 1027 নম্বর পেজে দেখেন সেখানে লেখা আছে ফ্যাক্টর কজিং ভেনাস হাইপারটেনশন। ফ্যাক্টর কজিং ভেনাস হাইপারটেনশন, এটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল নম্বর 62.1, ফ্যাক্টর কজিং ভেনাস হাইপারটেনশন। প্রেশার গ্রেডিয়েন্ট, এই যে কথাগুলো রয়েছে একটু পড়তে হবে। এরপরে আসেন যে জায়গাগুলো আছে এগুলো পড়ার খুব একটা দরকার নাই। চলে আসবেন 1030 নম্বর পেজ। 1030 নম্বর পেজে দেখেন ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন, ভেরিকোজ ভেন আর ভেনাস আলসার, এপিডেমোলজি একটু রিডিং পড়ে নিতে পারেন, মন চাইলে সিমটম সাইনগুলো একটু পড়তে পারেন, তবে এইগুলো ডিটেলস এত পড়ার খুব একটা দরকার নাই। এখানে একটা জায়গা একটু পড়তে হয় ভেরিকোজ ভেনের ক্ষেত্রে। ভেরিকোজ ভেনের ক্ষেত্রে দেখেন সেটা হচ্ছে পেজ নম্বর 1032-এ দেখেন, 1032 নম্বর পেজে দেখেন ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। এটা ভেরিকোজ ভেনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কম্প্রেশন দিতে পারেন, এন্ডোথার্মাল অ্যাবলেশন করতে পারেন, লেজার অ্যাবলেশন করতে পারেন, রেডিও ফিমাল অ্যাবলেশন, নন এন্ডোথার্মাল নন টুমিসেন্স অ্যাবলেশন, আলট্রাসোনো গাইডেড ফোমস স্ক্লেরোথেরাপি, এগুলো আপনি করতে পারেন। 1033 নম্বর পেজের এই পয়েন্টগুলো আপনাকে জানতে হবে, আর একটু ভিতরে পড়তে হবে, সেটা হচ্ছে কম্প্রেশন, বাকিগুলো ভিতরে পড়া দরকার নাই। তাহলে 1033 নম্বর পেজে ম্যানেজমেন্টস অফ ভেরিকোজ ভেনের মধ্যে 1 নম্বর পয়েন্ট আছে কম্প্রেশন। এই কম্প্রেশনের পয়েন্টটা ভালো করে পড়বেন, ডিটেলস পড়বেন, বাদ বাকি জায়গাগুলো আপনি একটু রিডিং পড়ে নেবেন, তারপরে এগুলো আর পড়ার দরকার নেই। একবারে চলে আসবেন পেজ নম্বর 1039। 1039 নম্বর পেজে আসেন ভেনাস লেগ আলসার। 1029 নম্বর পেজের এই জায়গাটা আপনাকে পড়তে হবে। একটু যদি খেয়াল করেন, আমরা যদি দেখি এই তো মোটামুটি মানুষের পা এরকম হয়। এখানে দেখবেন দিস ইজ দ্য মেলোলাস বা মিডিয়াল মেলোলাস। মিডিয়াল মেলোলাসের সামনে দিয়ে কে যায়? দিস ইজ দ্য গ্রেট স্যাফেনাস ভেন। যাচ্ছে তো এই মিডিয়াল মেলোলাসের সারাউন্ডিং দিয়ে ডিস্টাল থার্ড অফ দ্য লেগ, এই জোনটা এর একটা নাম রয়েছে, গেইটার এরিয়া। এই জোনটাকে বলা হয় গেইটার এরিয়া। এই লেভেলে সবচেয়ে বেশি ভেনাস স্ট্যাসিস হয়, ভেনাস কনজেশন হয়, এবং এই জায়গাতে আলসারেশন হয়, এবং এটাকে বলা হয় ভেনাস লেগ আলসার। ভেনাস লেগ আলসার তাহলে কোথায় হয়? গেইটার এরিয়াতে ভেনাস লেগ আলসারটা সবচেয়ে বেশি হয়। একটু পরে আমরা দেখতে পাবো পেজ নম্বর 1039-এ দেখেন ভেনাস লেগ আলসার বলে কথা রয়েছে। ভেনাস লেগ আলসারের প্যারাটা খুব সুন্দর করে পড়বেন। নিচের দিকে লেখা রয়েছে কজেস অফ লেগ আলসার বলে পয়েন্ট রয়েছে 7টা। কজেস অফ লেগ আলসারেশন বলে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট মুখস্থ রাখবেন। তাহলে লেগ আলসার কী কী কারণে হতে পারে? এটা ভেনাস ডিজিজের কারণে হতে পারে, আর্টেরিয়াল ইস্কেমের কারণে হতে পারে, ভাস্কুলাইটিস ইনফ্লামেটরি কন্ডিশনে হতে পারে, ট্রমাটিক, নিউরোপ্যাথিক, নিওপ্লাস্টিক আর ইনফেক্টিভ হতে পারে। এখন আমরা ডিটেলস পড়বো যেটা 1040 নম্বর পেজে দেখেন। 1040 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দ্য আলসার মাস্ট বি কেয়ারফুলি এক্সামিন বলে যে কথাটা শুরু হয়েছে ওই প্যারাটা পড়বেন। এবং ওখানে দেখেন ভেনাস আলসার ইউজুয়ালি কেমন হয়? জেন্টলি স্লোপিং এজ হবে, ফ্লোরে থাকবে গ্রানুলেশন টিস্যু, এবং কিছু এক্সুডেট থাকতে পারে। এবং এই আলসার অনেক সময় বায়োপসি করতে হয় টু এক্সক্লুড দ্য স্কোমাস সেল কার্সিনোমা। এই আলসারের টিপিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াটা কি দেখেন? ভেনাস লেগ আলসার দ্বিতীয় পারে লেখা রয়েছে ভেনাস লেগ আলসার ক্যারেক্টারিস্টিক্যালি ডেভেলপ ইন দ্য স্কিন অফ গেইটার রিজিয়ন, এরিয়া বিটুইন দ্য মাসল কাপ অ্যান্ড অ্যাঙ্কেল। এরিয়া বিটুইন দ্য কাপ মাসল অ্যান্ড অ্যাঙ্কেল অর্থাৎ ডিস্টাল থার্ড অফ দ্য লেগের এই জোনটাতে, ডিস্টাল থার্ড অফ দ্য লেগ এই জোনটাতে সবচেয়ে বেশি স্ট্যাসিস হয়, এবং এই জায়গাতে যে আলসারটা হয় সেটাকে বলা হয় ভেনাস লেগ আলসার। ভেরি ইম্পর্ট্যান্ট, এই কথাটুকু ভালো করে পড়ার চেষ্টা করবেন, মনে রাখবেন। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় 1041 নম্বর পেজে দেখেন সুপারফিশিয়াল ভেনাস অ্যাবলেশন সার্জারির পরের পয়েন্টে কম্প্রেশন বলে একটা কথা রয়েছে। অর্থাৎ ভেনাস লেগ আলসার যদি হয়
তাহলে আপনি কি ট্রিটমেন্ট দেবেন? একটা কম্প্রেশন, দ্য মোস্ট কমন অ্যান্ড কস্ট ইফেক্টিভ কম্প্রেশন রেজিমেন 2 লেয়ার যে এবং 4 লেয়ার যে ফর্মুলা দেওয়া রয়েছে এই ফর্মুলার মধ্যে দেখেন এই কম্প্রেশনটা পড়বেন আর এই 4টা লেয়ার শুধু পড়বেন, ডিটেলস পড়ার দরকার নাই। ডান দিকে 1041 নম্বর পেজে ডান দিকে নিচের দিকে দেখেন পেলভিক কনজেশন সিনড্রোম। পেলভিক কনজেশন সিনড্রোম কাদের হয়? যাদের পেলভিক অর্গান বেশি, পেলভিক ভিসেরা বেশি। কারা? ফিমেলরা। এটা বেইলান ল্যাবসের 28 এডিশনের নতুন সংযোজন। দেখেন পেলভিক কনজেশন সিনড্রোম ইজ অ্যামং দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টু বি কনসিডার্ড ইন ফিমেল পেশেন্ট প্রেজেন্টিং উইথ ক্রনিক পেলভিক পেন মে বি সিগনিফিকেন্টলি আন্ডার ডায়াগনোসড। এই প্যারাটি একটু পড়বেন, খুব বেশি কথা এখানে নাই। পেলভিক ভেরিকোসাইটিস, তারপরে ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান কন্ডিশন ইত্যাদি কারণে হতে পারে, এইরকম কিছু কথা রয়েছে। এই টপিক্সটা একদম নতুন টপিক্স, এই টপিক্সটি একটু রিডিং করবেন, কিছু কথা আপনি জানতে পারবেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 1042 নম্বর পেজ, ভেনাস থ্রম্বো ইম্বোলিজম, ভেরি ইম্পর্টেন্ট। ভেনাস থ্রম্বো ইম্বোলিজম খুব ভালো করে পড়তে হবে। এবং শুরুতে দেখেন যে ইম্পর্টেন্ট কন্ডিশন উইদিন সার্জারি, এবং এখানে যেটা পড়তে হয় এটিওলজির মধ্যে দেখেন 3 ফ্যাক্টরস কে ডেসক্রাইব করছে? ভারকোর্স নামক একজন প্যাথোলজিস্ট, ভারকোর্স ট্রাউড পড়ছেন আপনারা প্যাথোলজির মধ্যে, তিনি মূলত এটা আবিষ্কার করেছেন। সেখানে 3টা কথা, এটা কন্ট্যাক্ট অফ ব্লাড উইথ অ্যাবনর্মাল সারফেস, অ্যাবনর্মাল ফ্লো এবং অ্যাবনর্মাল ব্লাড, ব্লাডের সমস্যা, ব্লাডের ফ্লোর সমস্যা, ব্লাড যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই ভেসেলের সমস্যা, এই 3টার কারণে ভেনাস থ্রম্বোএম্বোলিজম যে কোনো একটা থাকলে ডেভেলপ করতে পারে। তাহলে এখন পেজ নম্বর 1043 নম্বর পেজে দেখেন টেবিল নম্বর 62.2 ইনফিনিটিভ স্টার ফর ইউর এক্সাম, রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রম্বোএম্বোলিজম, ইনফিনিটিভ স্টার, রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রম্বোএম্বোলিজম, পেশেন্ট ফ্যাক্টর, ডিজিজ অর সার্জিক্যাল প্রসিডিউর। খুবই ভালো করে সবগুলো পয়েন্ট মুখস্থ রাখতে হবে, নোট করে লিখে রাখবেন, এটা মুখস্থ করে রাখতে হবে, ছোট স্লিপ প্যাডে লিখে রাখবেন, ছোট ছোট করে, যেন বই তো সবসময় খুলতে পারবেন না। কিছু কিছু টেবিল বা লিস্ট স্লিপ প্যাডে ছোট ছোট করে লিখে পকেটে রেখে দেবেন, রাস্তাঘাটে বসে মুখস্থ করবেন, রিভিশন দেবেন, কারণ সবসময় তো বড় বই খুলে পড়তে পারবেন না। এইসব জায়গাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেনাস থ্রম্বোএম্বোলিজমের রিস্ক ফ্যাক্টর কী কী, প্যাথোলজি রবিন্সের মধ্যে থেকেও প্রশ্নটা আসে, আবার এখান থেকেও আসে, পেপার 3 একটা কমন টপিকস, এগুলো ভালো করে পড়তে হবে। 1043 নম্বর পেজে আর একটা টেবিল দেওয়া রয়েছে 62.3, এটা একটু পড়ে নেবেন। পরের পৃষ্ঠায় আসেন, এখান থেকে আমাদের খুব বেশি আর পড়ার কিছু নাই, এখন যেতে থাকেন 1046 নম্বর পেজ। 1046 নম্বর পেজ খুব ইম্পর্টেন্ট, টেবিল নম্বর 62.6, টেবিল নম্বর 62.6। প্রথমে ইনফিনিটিভ স্টার দিয়ে দাগান, কি দাগাবেন? লো, মিডিয়াম, হাই। ভেনাস থ্রম্বোএম্বোলিজমের হাই চান্স কোনগুলো? এটা হচ্ছে ইনফিনিটিভ স্টার। হাই চান্স সার্জারি কোনগুলো? যেমন মেজর অর্থোপেডিক সার্জারি যদি আপনি করেন, স্পেশালি পেলভিক সার্জারি যদি করা হয়, তাহলে এখানে হাই চান্স অফ ভেনাস থ্রম্বোলিজম। তাহলে পেলভিস, হিপ, লোয়ার লিম্ব, অ্যাবডোমিনাল সার্জারি যদি করা হয়ে থাকে, যে কোনো সার্জারি ট্রমা থেকে হতে পারে, লোয়ার লিম্ব প্যারালাইসিস থাকলে হতে পারে, মেজর লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন করলেও ভেনাস থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করতে পারে। এই জন্যই লোয়ার লিম্ব সার্জারি করার সময় লার্জ ভেনগুলোকে দ্রুত সিকিউর করতে হয়, যেন এম্বোলিজম ডেভেলপ করতে না পারে, যত দ্রুত পারে সিকিউর করতে হয়, ওপেন আপ করে রাখতে হয় না। ট্রিটমেন্টের মধ্যে দেখেন ডিপ ভেন থ্রম্বোসিসের যদি ট্রিটমেন্ট দেখেন, ট্রিটমেন্ট একটু পরে নেবেন। 5 নম্বর লাইনে দেখেন লো মলিকুলার হেপারিন ইজ অ্যান অপশন অফ ট্রিটমেন্ট, ডিটেলস পড়ার দরকার নাই। পেজ নম্বর 1046 নম্বর পেজে সামারি বক্স 62.3, সামারি বক্স 62.3 ভেনাস থ্রম্বোএম্বোলিজম একটু পড়ে নেবেন। এরপর দেখেন কনজেনিটাল ভেনাস অ্যানোমালি, কনজেনিটাল ভেনাস অ্যানোমালি, এখান থেকে আমরা কয়েকটা কথা পড়লে আমাদের পড়া মোটামুটি শেষ হবে। এখানে 4 মেইন টাইপস রয়েছে, অ্যাপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া, ডুপ্লিকেশন, পারসিস্টেন্স অফ ভেস্টিজাল ভেসেলস। এই 4টার নামের বাইরে আর কিছু পড়বেন না। চলে আসেন পেজ নম্বর 1049 নম্বর পেজ। 1049 নম্বর পেজে দেখেন ভেনাস টিউমার, ভেনাস টিউমার। তো এখানে দুটো কথা বলবো, তাহলে আপনার কনসেপশন ক্লিয়ার হবে। ভেনাস মানে ভাস্কুলার ম্যালফরমেশন, হেমানজিওমা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হইতে হবে। যেমন দেখেন এইটা একটা ব্লাড ভেসেল, একটা ব্লাড ভেসেল,
এই ব্লাড ভেসেলের কি মধ্যে কি আছে? এন্ডোথেলিয়াম। দিস ইজ দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল টিস্যু যদি হাইপার পলিফারেশন হয়, তার মানে এইরকম দেখেন, দিস ইজ এ টিউমার। তাহলে এন্ডোথেলিয়াল হাইপার পলিফারেশনের ফলে যে টিউমারটা অ্যারাইজ করে সেটাকে বলা হয় হেমানজিওমা। ওমা মানে টিউমার। তাহলে এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল হাইপার পলিফারেশন, হাইপার মাইটোসিস যদি হয়, তাহলে সেখানে যে টিউমারটা হবে সেটাকে বলা হয় হেমানজিওমা, দ্যাট ইজ এ টিউমার। তাহলে টিউমার বড় হইতে পারে, টিউমার ছোট হইতে পারে। তাহলে হেমানজিওমা প্রগ্রেশন হইতে পারে, রিগ্রেশন হইতে পারে। নর্মালি জন্মের 4 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ পরে হেমানজিওমাটা ডেভেলপ করে, আস্তে আস্তে বড় হয় প্রথম 1 বছর, তারপর আস্তে আস্তে এটা রিগ্রেস করে এবং 10 থেকে 12 বছর বয়সে একদমই রিগ্রেস করে যায় 80% ক্ষেত্রে। তাহলে হেমানজিওমার একটা কোর্স রয়েছে, ইভলিউশন রয়েছে, প্রথমে বাড়ে, তারপরে আস্তে আস্তে ছোট হয়, রিগ্রেশন হয়। এই জন্য হেমানজিওমা পাইলেই সার্জারি করা যাবে না, যদি না সেটা ফাংশনাল অবস্ট্রাকশন করে। তাহলে হেমানজিওমা যে টিউমার। তাহলে ভাস্কুলার ম্যালফরমেশনটা কি? ভাস্কুলার ম্যালফরমেশন মানে হচ্ছে সেটা অ্যাবনর্মাল ব্লাড ভেসেল হওয়ার কথা ছিল যেরকম সেই রকম না হয়ে তার উল্টা পাল্টা ফরমেশন হচ্ছে, এরকম হতে পারে, যার আঁকা বাঁকা আনপ্রেডিক্টেড যেটা হওয়ার কথা ছিল সেটা আনইনটেন্ডেড ব্লাড ভেসেল যদি ফরমেশন হয়, সেটাকে বলা হয় ভাস্কুলার ম্যালফরমেশন, ডেভেলপমেন্টাল অ্যানোমালি। জন্মের আগেই সে এইরকম একটা অ্যাবনর্মাল কন্ডিশন তার বডিতে তৈরি হয়েছে। তাহলে ভাস্কুলার ম্যালফরমেশন এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি, জন্মে এটা নিয়েই সে জন্মাবে, এটা নিয়েই সে জন্মাবে এবং এটা কখনোই রিগ্রেস করবে না। ভাস্কুলার ম্যালফরমেশন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটা কখনো রিগ্রেস করবে না। কিন্তু হেমানজিওমা রিগ্রেস করার চান্স আছে, বিকজ দ্যাট ইজ এ টিউমার দ্যাট ক্যান রিগ্রেস, দ্যাট ক্যান প্রোগ্রেস, বাট ম্যালফরমেশন নেভার রিগ্রেসেস। এই জন্য ম্যালফরমেশন সার্জারি ছাড়া কোনোভাবেই আর কোনো ট্রিটমেন্ট অপশন নাই। আর হেমানজিওমা সাম মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে যেটা আস্তে আস্তে রিগ্রেস করে। এখন আরেকটা কথা বলে এখানে শেষ করব আমরা। হেমানজিওমাতে এই যে বললাম একটা টিউমার, তাহলে প্রবলেমটা কি? যদি অনেক বড় হেমানজিওমা হয় তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে তো ব্লাড মুভ করে, তাই না? এখন এটা হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট যখন যায়, যাওয়ার সময় সে রাস্তাঘাটে তার স্বভাবটা এমনই, যারে পায় তার দিকে সে আকৃষ্ট হয়ে যায়। প্লাটিলেট যখনই দেখবে যে এটা এন্ডোথেলিয়ামের উপরে সমস্যা, সে এখানে আকৃষ্ট আটকা পড়ে যাবে। তার মানে এন্ট্রাপমেন্ট অফ দ্য প্লাটিলেট উইদিন দ্য ব্লাড ভেস হেমানজিওমা। তাহলে হেমানজিওমা যদি অনেক বড় হয় তখন সমস্যা যেটা হতে পারে, প্লাটিলেট সেখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন দেখি সেখানে থেমে যায়, আটকা পড়ে যায়। তাহলে হেমানজিওমার জালের মধ্যে যখন প্লাটিলেট এন্ট্রাপমেন্ট হবে তখন হোল বডিতে থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করবে। তাহলে হেমানজিওমার কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করলে সেটা একটা কন্ডিশন, সেই কন্ডিশনকে বলা হয় আমাদের লেকচার শিটে আসেন একটু। তাহলে আমরা এতক্ষণ পড়ছিলাম 1049 নম্বর পেজে ভেনাস টিউমার পড়লাম, ভেনাস ম্যালফরমেশন পড়লাম। এখন যে কথাটা আমরা সর্বশেষ বলছিলাম যে হেমানজিওমাতে প্লাটিলেট এন্ট্রাপমেন্টের ফলে যে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে সেটাকে বলা হয় ক্যাসাব্যাক মেরিট সিনড্রোম। ক্যাসাব্যাক মেরিট সিনড্রোম এইটা আপনারা স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে পড়তে গেলে পাবে, দেখবেন ক্যাসাব্যাক মেরিট সিনড্রোম বলে একটা কথা রয়েছে। আসলে ক্যাসাব্যাক মেরিট সিনড্রোমটা কি? দিস ইজ নাথিং বাট thrombocytopenic condition due to entrapment of the platelet into the hemangioma। ছোট হেমানজিওমাতে হবে না, অনেক বড় হেমানজিওমা হলে হবে। এই শব্দটা শুধু লিখে রাখবেন, ক্যাসাব্যাক মেরিট সিনড্রোম। তাহলে এখন আসেন পেজ নম্বর 1049 নম্বর পেজে দেখেন ভেনাস ম্যালফরমেশন। এগুলো কি একটু রিডিং পড়ে নেবেন, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, ডিটেলস পড়াচ্ছেও না। পরের পৃষ্ঠায় আসেন 1050 নম্বর পেজ, সেখানে আর কিছু নাই, ফার্দার রিডিং বলে শেষ। এরপর এটা যে চ্যাপ্টার ছিল আমাদের লিম্ফ্যাটিক ম্যালফরমেশন, সেই চ্যাপ্টার এখন আর নাই, তাহলে আপনি কি করবেন? এখন নাই যেহেতু, সেহেতু আমরা এই এডিশনের সাথে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। তবে একটা জিনিস বলবো, যারা এই সেশনে পরীক্ষা দিবেন তাদের জন্য 27 এডিশনের গুরুত্ব খুবই রয়েছে। 28 এডিশন তো অবশ্যই পড়বেন, তার সাথে 27 এডিশন আপনাকে পড়তে হবে। লিম্ফ্যাটিক ম্যালফরমেশন চ্যাপ্টারটা পড়বেন, সেই চ্যাপ্টারের মধ্যে কী কী জায়গাগুলো ফোকাস করবেন আমি বলে দিচ্ছি। লিম্ফেডিমা কি, প্রাইমারি সেকেন্ডারি টাইপগুলো পড়বেন। প্রাইমারির মধ্যে কনজেনিটাল, প্রিকক, স্টারডা, এই টাইপগুলো পড়বেন। তাহলে
প্রাইমারির মধ্যে কনজেনিটাল, প্রেকক, স্টাডা, এই তিনটা পড়বেন। সেকেন্ডারির মধ্যে কি পড়বেন? সেকেন্ডারি লিম্ফেডিমার কজ কী কী, এটিওলজি খুব ইম্পর্ট্যান্ট। এরপরে লিম্ফেডিমার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কী, একটা লিম্ফেডিমার কী কী স্কিন কেয়ার নিতে হবে, টেবিল দেওয়া রয়েছে, টেবিলটা পড়বেন। তারপরে যেটা আপনাকে পড়তে হবে, লাইপোইডিমা কী, লাইপোইডিমা কী, এবং সর্বশেষ যেটা পড়বেন, লিম্ফেডিমার ট্রিটমেন্ট অপশন কী, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই দুটো আলাদা করে পড়বেন। এবং সেখানে কিছু সার্জিক্যাল অপশন রয়েছে, সিস্ট্রাং সার্জারি, চার্লস প্রসিডিউর, এরকম কিছু নাম রয়েছে, 4টার নাম রয়েছে, হম্যান্স প্রসিডিউর, এই 4টার নাম পড়বেন এবং কী কী সার্জারি ভিতরে একটু পড়বেন। এতটুকু পড়লে আমি মনে করি আপনার এই কার্ডিয়াক অ্যান্ড থোরাসিক অ্যান্ড ভাস্কুলার পড়া কমপ্লিট হবে। তবে বলবো যা বলেছি অনেক বলেছি, এর বেশি পড়বেন না, কারণ পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো রিলেটিভলি কম ইম্পর্টেন্ট। শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি ফোকাস করেছি, অন্য জায়গাগুলো খুব বেশি ডিটেলস পড়ার দরকার নাই। পরীক্ষার জন্য পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড পড়া, আর জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে সারা দুনিয়া সব। সো যেহেতু আপনার একটা টার্গেট এফসিপিএস পার্ট 1 পাস করা, তাহলে আপনাকে টার্গেট ওরিয়েন্টেড পড়তে হবে, এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, পরীক্ষায় যেগুলো আসে সেগুলো পড়তে হবে। রেগুলার পড়বেন, নিয়মিত পরীক্ষা দিবেন, তাহলে দেখবেন আপনার খুব কনফিডেন্ট প্রিপারেশন হবে, ফাইনাল পরীক্ষা আপনি ইনশাআল্লাহ ভালো করবেন। তাহলে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।